এবার শীতের শুরুটা বেশ জাঁকিয়েই হয়েছে। দুপুর গড়াতেই হিমেল পরশ যেন জাপটে ধরতে চাইছে আমাদের এই শহরটাকে। ঘড়ির কাঁটা 5টা ছুঁতে না ছুঁতেই কমে আসছে বাইরের আলো, সেই সাথেই বাড়ছে উত্তর পূর্ব দিক থেকে বয়ে আসা বাতাসের দাপট। আর শীতের কুয়াশা ভেজা সন্ধ্যাবেলা মানেই চারপাশের সব কিছু অস্পষ্ট হয়ে এক মায়াবী, স্নিগ্ধ এবং রহস্যময় গল্পের পরিবেশ তৈরি। এমন পরিবেশে সর্বপ্রথম তারানাথের কথাই আমাদের মাথায় আসে। সেদিন সন্ধ্যের পর আমরা 3 বন্ধু মিলে গেলাম তারানাথের মটলেনের বাসায়। 3 জন বলতে আমি, কিশোরী আর আমাদের সাথে সদ্য আলাপ হওয়া সদানন্দ। তার সাথে আমাদের আলাপ অফিস পাড়ার চায়ের দোকানে। অতি সম্প্রতি সে কলকাতায় এসে সরকারি দপ্তরে যোগদান করেছে। আমাদের সমবয়সী হওয়ায় তার সাথে সখ্যতা গড়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। আমাদের মুখে তারানাথের অদ্ভুত সব অভিজ্ঞতার কথা শুনে সেও আমাদের সাথে ঝুলে পড়ল। তারানাথ রাবড়ি ভালোবাসে শুনে সদানন্দ তালতলার হিন্দুস্তানের দোকান থেকে সের রাবড়ি কিনে নিল। আমরা মেকি আপত্তি জানাতে সে বলল, এত বড় একজন গুণী মানুষের সাথে প্রথমবার দেখা করতে যাচ্ছি, খালি হাতে যাওয়াটা কি ভালো দেখায় বলো তো? এরপর আর কিছু বলার থাকে না। আমরা তারানাথের মটলেনের বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়তে যাব, ঠিক তখনই হঠাৎ দুম করে রাস্তার বৈদ্যুতিক বাতিগুলো নিভে গিয়ে পুরো এলাকাটা অন্ধকারের গ্রাসে চলে গেল। কিশোরী উৎফুল্ল হয়ে বলল, আজ দেখছি পুরো জমে যাবে। এই ভাই সদানন্দ, তোমার ভাগ্য যদি ভালো হয় তাহলে এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছ। তৈরি থেকো কিন্তু। আগেই বলেছি, তারানাথ ভালো গল্প বলতে পারলেও খুব মিশুকে লোক ছিলেন না। বাইরের লোক দেখলেই সে প্রথমটায় নিজেকে একটু গুটিয়ে নেয়, বিশেষ করে নিজের কথা কিছুতেই বলতে চায় না। এখন তার বয়স হয়েছে বটে, কিন্তু স্বভাবে খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। আমাদের আগমনে সে যারপরনায় খুশি হলেও সদানন্দকে দেখে যেন একটু পিছু হটে গেল। আমাদের নতুন বন্ধুটির সাথে আলাপ করাবার পাশাপাশি তার আনা রাবড়ির হাঁড়িটি তারানাথের হাতে চালান করে সকলে ছোট বৈঠকখানা ঘরের তক্তাপোষে জমিয়ে বসলাম। এটা সেটা নানান বিষয়ে আলোচনা চলতে লাগলো। তারানাথ ভিতর ঘরে গেল চায়ের বন্দোবস্ত করতে। সদানন্দ তীক্ষ্ণ দৃষ্টিতে বৈঠকখানা ঘরের চারিদিকে লক্ষ্য করছিল। আমি একটু ঠাট্টা সুরেই বললাম, কি এত দূরদৃষ্টি দিয়ে কি দেখছো? সদানন্দ মুচকি হেসে বলল, না না, কিছু না। আচ্ছা, উনি কি সত্যি অতীত ও বর্তমান বলে দিতে পারেন? কিশোরী সদানন্দর কথাটা প্রায় লুফে নিয়ে বলল, আরে বলো কেন ভায়া, সব 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 ওনার নখদর্পণে। পরীক্ষা তো প্রার্থনীয়। উনি এলে তুমি না হয় জিজ্ঞাসা করেই দেখে নিও। এই বিভূতি, কি বলো? কথাটা শেষ করে কিশোরী আমার দিকে চেয়ে হাসতে লাগলো। আমিও সায় দিয়ে বললাম, একদম ঠিক কথা। তারানাথের এমন অনেক ক্ষমতা আছে যা সাধারণ মানুষের মধ্যে দেখাই যায় না। তুমি বাজিয়ে দেখতেই পারো। কি কথা হচ্ছে হে? এ আবার কি জিজ্ঞেস করতে চাও? কি আবার বাজিয়ে দেখবে? পিছন থেকে তারানাথের গম্ভীর দরাজ গলার আওয়াজে আমরা 3 জনে একসঙ্গে চমকে উঠলাম। এই ঠাকুরমশাই তেমন কিছু না, একটু দার্শনিক আলোচনা চলছিল আর কি। কিশোরী তার স্বভাবসিদ্ধ গলায় বলল। তারানাথ আগের মতোই গম্ভীর গলায় বললেন, তোমরা যতই দার্শনিক আলোচনা করো না কেন, জগতের এমন অনেক কিছু আছে যাকে ব্যাখ্যা করতে দর্শনও ফেল করে, বিজ্ঞানও হাঁপিয়ে ওঠে। সেই সব কিছুর সঙ্গে আমার বহুবার মোলাকাত করতে হয়েছে। আবার একটা নতুন গল্পের গন্ধে আমরা সচকিত হয়ে উঠলাম। সদানন্দ কেবল কিছু বুঝতে না পেরে হতচকিতের মতন আমাদের সকলের মুখের দিকে চাইতে লাগলো। মানে সদানন্দ আপনাকে কিছু বলতে চায় আর কি। তার মনে কিন্তু অনেক সংশয় আছে, যদি আপনি একটু দূর করে দিতেন। কিশোরী সদানন্দকে আলতো হাতে চিমটি কেটে বলল, বেশ তো, চা আসছে, পান করতে করতে না হয় কথা হোক। তারানাথের কথা শেষ হওয়ার আগেই একটি বছর 19-20 শীর্ণকায় যুবক ঘরে প্রবেশ করল। তার হাতে একটি ট্রেতে 4 পেয়ালা চা।
আর কয়েকটি বিস্কুট। এ কি তো আগে দেখিনি এখানে। আমি আর কিশোরী জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলাম তারানাথের দিকে। আমাদের মনের কথা বুঝতে পেরেই যেন তারানাথ বলল, এ হলো অনন্ত, আমার পরিচিত একজনের নাতি। আমার কাছে এসে রয়েছে এই মাসখানেক হলো। তোমরা তো আর এর মধ্যে এদিক পানে আসোনি, তাই তোমাদের একে দেখার কথা নয়। অনন্ত তার রুগ্ন হাতে ধরা চায়ের পেয়ালাগুলি চৌকির একপাশে রেখে তারানাথের দিকে তাকিয়ে দ্বিধাগ্রস্ত স্বরে আমতা আমতা করে বলল, আমি কি একটু বাইরে ঘুরে আসব? কেন? বাইরে কুয়াশা পড়ছে, ঠান্ডা লেগে যাবে যে বাবা। না না, তুমি ভেতরেই থাকো, একটু পর চারি আসবে, তখন তার সাথে গল্প করবে, কেমন? অনন্ত আর কোনো কথা না বলে মাথা নিচু করে বাধ্য ছেলের মতন ধীরে ধীরে আবার ভেতরে চলে গেল। আমি একটু অবাক হয়ে এবার বললাম, ব্যাপারখানা কি ঠাকুরমশাই? ওর কি শরীর খারাপ? দেখে কেমন যেন একটা লাগলো। ওর শরীরটা ঠিক নেই, চিকিৎসা করাতেই কলকাতায় এসেছে। সেসব কথা পরে তোমাদের বলবো কোনো, এখন নাও চা খাও। আমরা সকলেই একে একে চায়ের পেয়ালা হাতে তুলে নিলাম। তারানাথ কয়েক মুহূর্ত আমাদের নতুন সঙ্গীটিকে নিরীক্ষণ করে বললেন, আপনার নামটা যেন কি ভাই? আগে সদানন্দ। হ্যাঁ হ্যাঁ, সদানন্দ। কি যেন আপনি জানতে চান ওরা বলছিল? কিশোরী প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, ও আসলে আপনার কথা অনেক শুনেছে তো আমাদের থেকে, তাই আর কি। তাই তো সোজা আপনাকে দেখতে চলে এসেছে। আমাদের মতো আপনার যদি আরেকটি চেলা জোটে তাহলে মন্দ কি ঠাকুরমশাই? তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, বলুন ভাই, আপনার মুখেই শুনি। কিশোরী মুখ খুললে এখানে পরিবেশ পাল্টাতে বিশেষ দেরি হবে না। আপনিই বলুন। না মানে এই যে শুনেছি আপনি নাকি একজনকে দেখে তার ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন, এটা কি সত্যি? সত্যি মিথ্যা জানি না বাপু, তবে মাঝে মধ্যে কাউকে কাউকে দেখলে তার আসন্ন বিপদ বা অন্যরকম কিছুর আভাস একটা মুখের সামনে ফুটে ওঠে বই। আর বেশিরভাগ সময় সেটা সত্যি বলেই প্রমাণিত হয়। আচ্ছা, আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে? তারানাথ তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল সদানন্দের দিকে, চেয়ে রইল বেশ কিছুক্ষণ, তারপর মুখ খুলল, না, আপনার তেমন কোনো বিপদের সম্ভাবনা এই মুহূর্তে দেখছি না। আর অতীত ভবিষ্যৎ সেখানে কি কিছু আলোকপাত করতে পারেন? তারানাথ মৃদু হাসল, বলল, আপনি আমাকে পরীক্ষা করতে চাইছেন তা বুঝতে পারছি। আমার নামে অতিরঞ্জিত কথা বলে এই দুই ছোকরা বোধ করি আপনার মনে সন্দেহের বীজ বপন করে দিচ্ছে। তা ভালো, কারো সাথে মেশার আগে তাকে বাজিয়ে নিতে হবে বই। অতীত বেশ, দাঁড়ান দেখি কিছু আন্দাজ করতে পারি কিনা। সদানন্দ একটু লজ্জা পেয়ে বলল, আরে না না, তা কেন? আমি আসলে কোনোদিন জ্যোতিষী বা তান্ত্রিক জাতীয় কারোর সান্নিধ্যে আসিনি কি না, তাই মানে আচ্ছা বাদ দিন। আমি শুনেছি আপনি নাকি ছেলেবেলায় একবার ঠাকুমার বাক্স ভেঙে টাকা নিয়ে সোজা কাশিতে চলে গিয়েছিলেন। তারানাথ উচ্চ স্বরে হেসে বলল, সে খবরও পেয়েছেন দেখছি। আমাকে দয়া করে আপনি বলবেন না, আমি এদের সমবয়সী, কাজেই। বেশ বেশ, তাই হবে খুন। হ্যাঁ, কি বলছিলে জানো? হ্যাঁ, আপনি ছেলেবেলায় যে কাশিতে চলে গিয়েছিলেন, বোধ করি সেখানে কিছুদিন থাকার পর আবার সংসারেও ফিরে এসেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ। এখানে এক অলৌকিক পুরুষের সাক্ষাৎ পেয়েছিলাম। আর কখনো সেখানে যাননি? কিশোরী ফস করে বলল, বেনারস শহরের নাম তো কখনো আপনার মুখে শুনিনি।
অথচ ওখানেই তো কত সাধু তান্ত্রিক অঘরী। তারানাথ একটু হেসে বললেন, বুঝেছি তোমাদের উদ্দেশ্য। নতুন অভিজ্ঞতার কথা শুনতে চাও তো? সদানন্দ বলল, বলুন না, কাশী বা বেনারস নিয়ে আপনার আর কোনো অভিজ্ঞতা হয়নি? আহা, বেনারস! ও শহরের স্মৃতি সেই ছেলেবেলা থেকে। পরেও একবার এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল বই কি। সেখানে আমি এমন এক ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছিলাম, এখনো সেই ঘটনা মনে পড়লে বুকের ভেতরটা কেঁপে ওঠে। সদানন্দ গলা খাঁকড়িয়ে বলল, বলুন না সে কথা, আমরা শুনি। তারানাথ সদানন্দের চোখের দিকে কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি তখন প্রশ্ন করেছিলে আমি একজনকে দেখে তার ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারি। এ কথা সত্যি কিনা তাই তো? এই ঘটনার কথা শুনলে তোমার মনের অন্ধকার অনেকটাই দূর হবে তা আশা রাখি। ঘটনাটা আজ থেকে তাও ধরো প্রায় 36 বছর আগের। বলি শোনো তবে। আমরা তিনজনেই চুপ করে গেলাম। আরও একটা রোমহর্ষক গল্পের সূচনা হতে চলেছে। ঘরের সব জানালা বন্ধ। এত মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে ঘরের ভেতরটা ক্রমশ গুমট হয়ে উঠেছে। বাইরে ঠান্ডা আর বিলকুল মালুমই পড়ছে না। বিদ্যুৎ বাবাজি সেই যে গেছেন আর তার আসার নাম নেই। বৈঠকখানার ঠিক মাঝখানে মেঝেতে একটা লণ্ঠন টিমটিম করে জ্বলছে। সেই আবঝায়া আলোয় আমাদের কায়ারা অস্পষ্ট, আর ছায়ারা নিজে থেকেই যেন আরও বড় হয়ে ঘন হয়ে উঠেছে, আর তাতেই ভৌতিক পরিবেশ আরও জমে উঠেছে। বেনারস মানেই বাঙালি টোলা, লাঠমুন্ডি, বৈদ্যনাথ গলি, বিশ্বনাথ গলি, হানুমান ঘাট, অহল্যাবাইয়ের ঘাট, মণিকর্ণিকা, কত সব বিখ্যাত স্থান। ঘাটের ধারে গা ছমছমে রাত। সন্ধ্যা পার হলেই বিভিন্ন জায়গায় শুরু হতো নানান তন্ত্রক্রিয়া। একবার ওই শহরে আমি এমন কিছুর মুখোমুখি হয়েছিলাম যা তোমরা কল্পনাও করতে পারবে না। তারানাথ নিঃশব্দে নিজের হাত প্রসারিত করল। কিশোরী মৌকা বুঝে তার হাতে একটা সিগারেট গুঁজে দিতে ভুল করল না। সদানন্দ অবাক চোখে তাকাতেই তারানাথ কৌতুক করে বলল, অবাক হইও না সদানন্দ, আমার সৃষ্টিকর্তা আমাকে এমন করেই বানিয়েছেন। হাতে সিগারেট না এলে আমার আবার ঠিক গল্প বলার মেজাজ তৈরি হয় না। অনেকে বলেন আমি সিগারেটের লোভে নাকি বানিয়ে বানিয়ে গল্প বলি, তবে সেটা নিতান্তই বাজে কথা। সিগারেটে অগ্নিসংযোগ করে একটা লম্বা টান দিয়ে তারানাথ তার নতুন কাহিনী শুরু করলেন। সেই সময়টা বড়ই অস্থির। দেশ তখনও স্বাধীনতা থেকে বেশ কিছুটা দূরে। কলকাতার বাতাসে রাজনৈতিক অস্থিরতা চরমে উঠেছে। চারিদিকে বিক্ষোভ আর দাঙ্গার আভাস। আমি তখন ঘরে বসে গোষ্ঠী বিচার আর তন্ত্রোক্ত মতে কবচ তৈরি করে দিন কাটাই। সন্ধ্যার পর আমার এই বৈঠকখানায় বসে আশেপাশের কয়েকজন মানুষের সাথে কথা হয় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে। এরপর রাতে এক বাটি দুধ আর কিছু ফলাহার করে শুতে যাই। একটা সময় এই একঘেয়ে জীবনে বিরক্ত হয়ে উঠলাম। অবশ্য একে তোমরা আর আমার সংসার বৈরাগ্য বলতে পারো। মন উড়ু উড়ু আবার কোথাও বেরিয়ে পড়বো কিনা ভাবছি, ঠিক সেই সময়ে আমার হাতে এলো এক পুরনো চিঠি। তোমরা তো জানো আমার ঠাকুরদা রামজীবন চক্রবর্তী ছিলেন বেজায় রাশভারী মানুষ। তার ঘরে ছিল নানান ধরনের বইয়ে ঠাসা বেশ কয়েকটি আলমারি। এর পাশাপাশি ঠাকুরদার ছিল পুঁথি সংগ্রহের শখ। আমাদের বাড়িতে
ওই যে আলমারিগুলোর কথা বললাম তার বেশ কয়েকটিতে রাখা থাকতো সেই পুঁথিগুলি। একদিন সকালে হাতে তেমন কাজ না থাকায় ঠাকুরদার আলমারি পরিষ্কার করতে বসলাম। কিছু বই দেখলাম পোকায় কেটেছে, সেগুলোকে একপাশে রেখে ময়লা বের করছি এমন সময় একটা বইয়ের ফাঁকে মুখি দিল সেটা। চিঠিটা এসেছিল বেনারস থেকে। দিনক্ষণ তারিখের উল্লেখ না থাকায় সময়টা বুঝতে পারলাম। বাংলা টোলার এক পণ্ডিত, নাম হরিদাস শাস্ত্রী, তিনি লিখেছেন তার কাছে রয়েছে এক আশ্চর্য পুঁথি, কাল স্রোততন্ত্র। এমন এক গ্রন্থ যা শুধু মানুষের সময়ই নয়, নিয়তিও বদলাতে পারে। এই বিষয়ে বিশদে আলোচনার জন্য তিনি ঠাকুরদার সাথে দেখা করার অনুমতি চেয়েছেন। তিনি আরও জানিয়েছেন পুঁথিটি তার হাতে বেশি দিন থাকবে না, কারণ অদ্ভুত সব ছায়া নাকি তাকে তাড়া করছে। তিনি সেটি ঠাকুরদার হাতে তুলে দিতে চান। আমার তন্ত্র সাধনার কৌতূহল তখনও টকবক করছে, তাই আর দেরি না করে রওনা দিলাম বেনারসের পথে। সে সময় কলকাতার আর্মেনিয়ান ঘাট থেকে গ্যাঞ্জেস স্টিম নেভিগেশন কোম্পানি স্টিমার চলত। এখন আর চলে কিনা তা জানি, খবর নিয়ে দেখতে পারো। নবদ্বীপ, মুর্শিদাবাদ, পাটনা হয়ে সেই স্টিমার পৌঁছত বেনারস। অনেক সাধু সন্ন্যাসী আর তান্ত্রিক আগ্রার লোকেদের এই পথেই যাতায়াত ছিল। সময় হয়তো একটু বেশি লাগে, কিন্তু অনেক বিচিত্র মানুষের সাথে পরিচিত হওয়া যায়। আমিও স্টিমারে চড়ে বসলাম। অনেক বছর পর বেনারসে পৌঁছে প্রথমেই আমাকে চমক দিয়েছিল শহরের রূপ। জনসমাগম অনেক বেড়েছে, নতুন নতুন অনেক মঠ, মন্দির আর আখড়া তৈরি হয়েছে। গঙ্গার ঘাটগুলো যেন সব অন্য জগতের এক একটি দ্বার। দিনের বেলায় সেখানে ভক্তদের ভিড়, সন্ধ্যায় আরতির দীপশিখা, আর রাত বাড়তে শ্মশানের নৈশব্দ। সে যেন এক অন্য জগৎ। লাটমন্ডি বৈদ্যনাথগুলি নিয়েছিল তখন বাঙালি টোলা। ভারতবর্ষের নানান প্রান্ত থেকে, বিশেষ করে আমাদের এই বাংলা থেকে বাঙালি ছাত্ররা ভিড় করত কাশীর এই টোলাগুলোতে। মূলত কুলতন্ত্র ও শাক্ততন্ত্র শেখার জন্য বিখ্যাত ছিল এই বাঙালি টোলা। কিশোরী তারানাথকে থামিয়ে দিয়ে বলল, এই ঠাকুরমশাই, মানে ওই কুল নাকি ওই আচারতন্ত্র কি যেন বলছিলেন, এই বিষয়টা আবার কি? তারানাথ কটমটিয়ে কিশোরীকে তাকিয়ে বলল, সব বিষয়ে ঠাট্টা করাটা তোমার মজ্জায় ঢুকে গিয়েছে দেখছি। ডেপমির একটি সীমা থাকা আবশ্যক, সেটা বোধ করি তোমরা এখনকার ছেলে ছোকরারা আর মানতে চাও না। আমি পরিস্থিতি বুঝে কিশোরীকে ধমকের সুরেই বললাম, আহ কিশোরী, পাশে নতুন একজন শ্রোতা রয়েছে, তার কথাটা তো ভাবো। সদানন্দ তোমাকেই খারাপ ভাবছে, একটু থামো না। হে কিশোরী আমতা আমতা করে বলল, আমি তো শুধু ওই ঠিক আছে, এই মুখে কুলু পাটলাম, তত্ত্ব সব। তারানাথ বললেন, কুলতন্ত্র হল শাক্ততন্ত্রেরই আরো গভীর ও অন্তর্মুখী সাধনা, আরো গুপ্ত, আরো দার্শনিক একটি রূপ। এটিকে সাধকের আত্মশক্তি জাগরণের প্রক্রিয়াও বলতে পারো। কুলতন্ত্রের মূল উদ্দেশ্য হল দেহ চেতনা শক্তির একাত্ম উপলব্ধি। দেহং দেবালয়, অর্থাৎ শরীরকে মন্দির হিসেবে দেখা, নারী বা শক্তিকে পরম তত্ত্ব হিসেবে উপলব্ধি করা। মানব শরীরেই কুণ্ডলিনীর আরোহণ, সাধকের ভেতরেই দেবী বিগ্রহের প্রকাশ, সাধকের রক্ত, শ্বাস, স্পন্দন সবই শক্তির পথেই বিচার করা। এক কথায় বলতে পারো শ্মশান সংলগ্ন তান্ত্রিক সাধনা।
তখন কাশিতে খুবই শক্তিশালী ছিল। সদানন্দ অবাক হয়ে বলল, আর কালস্রোততন্ত্র? কালস্রোততন্ত্র ছিল এই কুলতন্ত্রেরই আরো গভীর একটি রূপ। আচ্ছা, বুঝেছি। তারপর কি হলো ঠাকুরমশাই? হরিদাস শাস্ত্রীর আস্তানা ছিল বাংলা টোলার ভিতরে এক প্রাচীন সরু গলির শেষ প্রান্তে একটি ভগ্ন প্রায় দোতলা বাড়িতে। একটু খোঁজ করতে সন্ধান পেলাম চুন সুরকির গাঁথুনি রং বহু আগেই ফিকে হয়ে গেছে, অনেকদিন পরিচর্যা হয় না তা বোঝা গেল। গলিটাও ভেজায় অন্ধকার। সদর দরজাটি মোটা শাল কাঠে লোহার পিঁড়েই বসানো, মাঝখানে গোল পিতলের নকশা কাটা করা। সন্ধ্যার একটু আগে আমি সেখানে গিয়ে পৌঁছলাম। দরজায় কড়া নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি যুবতী মেয়ে এসে দরজা খুলে সামনে দাঁড়ালো। তাকে বললাম শাস্ত্রী মশাইয়ের সাথে দেখা করতে চাই। সে জানালো হরিদাস শাস্ত্রী তার দাদা মশাই। বর্তমানে তিনি খুবই অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত, নিচে নামবার ক্ষমতা তার নেই, অতএব আমাকেই উপরে যেতে হবে। প্রায় অন্ধকার সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতেই টের পেলাম বাড়িটা যেন ঠিক স্বাভাবিক নয়। কোনো এক অতিলৌকিক ছায়া যেন ঘিরে রেখেছে চারিদিক। কেমন একটা ঝাঁঝালো তীব্র কটু গন্ধ নাকে এসে লাগলো। গুরু কৃপায় এসব তখন বেশ ভালোই বুঝতে পারি। দোতলার এক কোণায় ছোট একটি ঘরে চৌকির উপর শুয়েছিলেন হরিদাস শাস্ত্রী। শীর্ণ দেহ, এক মুখ সাদা দাড়ি, মাথাটি ন্যাড়া, আর তার চোখে এক অদ্ভুত শূন্যতা। গায়ে চাপানো হালকা চাদরের উপরে তার রুগ্ন হাত দুটি এমনভাবে পড়ে রয়েছে যেন তাতে কোনো সার নেই। ঘরের এক কোণায় একটি ছোট্ট আলোর কুপি জ্বলছে মাত্র। আলোর উৎস বলতে সেইটুকু, ঠিক আজকের এই বৈঠকখানা ঘরের মতো। মেয়েটি আমায় বলল, দাদামশাই প্রায় কাউকেই আর চিনতে পারেন না, মাঝে মধ্যেই ভুল বকেন। একটু দাঁড়ান, আমি আপনার কথা বলছি। আমি বললাম, বলুন। রামজীবন চক্রবর্তীর কাছ থেকে আমি আসছি। আমার নাম তারানাথ, আমি রামজীবনের নাতি। আমার বলা কথাগুলো মেয়েটি শাস্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে পুনরায় বলল। বুঝলাম শরীরের অন্যান্য অঙ্গের সাথে সাথে কানের কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে। হরিদাস শাস্ত্রীর দুটি চোখ অকস্মাৎই কেমন যেন জ্বলে উঠল। আমার নাম শুনেই বোধহয় তিনি উঠে বসতে চাইলেন, কিন্তু শরীরে বল নেই, তাই আবার ঘাড় কাত করে বিছানায় এলিয়ে পড়লেন। আমি শশব ব্যস্ত হয়ে বললাম, আপনি উত্তেজিত হবেন না, শান্ত হন। নিজেকে একটু সামলে অতি ক্ষীণ কণ্ঠে হরিদাস শাস্ত্রী বললেন, তুমি রামজীবনের নাতি? আমি জানতাম তুমি আসবে। তোমার ঠাকুরদা? ঘরের গুমোট ভাবটা ক্রমশ বাড়ছিল, পাশাপাশি সেই কটু গন্ধটা। আমার নাক মুখ কেমন যেন জ্বালা জ্বালা করতে শুরু করেছে। আমি সোজাসুজি কাজের কথায় চলে এলাম। বললাম, আগে তিনি দেহ রেখেছেন অনেক দিন আগেই। আমি কিছুদিন আগে তার বইয়ের আলমারি সাফ করতে গিয়ে আপনার একটি চিঠি পেলাম। সেখানে একটা পুঁথির উল্লেখ রয়েছে, কিন্তু তেমন কোনো পুঁথি ঠাকুরদার সংগ্রহে নেই দেখলাম। আমার ভাইয়েরা ঠাকুরদার সেই রত্নভাণ্ডারের অনেক বই আর পুঁথি এদিক ওদিক সরিয়েছে বটে, তাও আমার কেন জানি মনে হলো হয়তো আপনাদের সাক্ষাৎ হয়নি, আর পুঁথিটিও ঠাকুরদার কাছে পৌঁছয়নি। তাই ভাবলাম একবার আপনাকে দেখে আসি,
আর ব্যাপারটা কি সেটাও একটু জানি। বেশ করেছ, ভালো করেছ। সেই পুঁথি এখনো আমার কাছেই আছে, কিন্তু পুঁথি আর বেশি দিন আমার কাছে থাকবে না। আমার সময় প্রায় শেষ। আমার সময় প্রায় শেষ। কাশির ধমক সামলে কোনো মতে কথাটি বললেন শাস্ত্রী মশাই। চিঠিতেও তিনি এই কথাই লিখেছিলেন, পুঁথি তার কাছে আর বেশি দিন থাকবে না। কিন্তু কেন? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলাম হরিদাস শাস্ত্রীর দিকে। তিনি হাতের ইশারায় তার নাতনিকে কাছে ডেকে চৌকির নিচে ইঙ্গিত করে বললেন, ওখানে একটা লাল রঙের ট্রাঙ্ক আছে, সেটা বের করে আনতো, রাখ আমার পাশে। মেয়েটি নিঃশব্দে হুকুম তামিল করল। ট্রাঙ্ক থেকে হরিদাস শাস্ত্রী বের করলেন একটি কালচে কাঠের বাক্স। মুখে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে বাক্সের ঢাকনা সরিয়ে তার মধ্যে থেকে লাল কাপড়ের মোড়ক খুলতেই বেরিয়ে এলো ভোজপত্রে লেখা কালো পুঁতির মালা দিয়ে জড়ানো অতি প্রাচীন এক পুঁথি। সেটিকে দুবার মাথায় ঠেকিয়ে কম্পিত হস্তে সেটা আমার দিকে বাড়িয়ে ধরলেন তিনি। পুঁথিটি হাতে নিতেই আমার গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল, যেন অদৃশ্য বিদ্যুৎ দৌড়ে গেল স্নায়ুর ভেতর দিয়ে। হঠাৎ যেন মনে হলো মাথাটা বো করে ঘুরে গেল, বুঝি তখনই পড়ে যাব মাটিতে। কোনো মতে নিজেকে সামলালাম। হরিদাস ফিস ফিস করে বললেন, এই কালো পুঁথির মালাটি গলায় না পড়ে এই পুঁথি কখনো খুলবে না। এতে যে মন্ত্র আছে তা পাঠ করলে মানুষ কেবল সময়কেই নয়, নিয়তিকেও বদলে ফেলতে পারে, হয়ে উঠতে পারে অপার ক্ষমতার অধিকারী, নিয়ন্ত্রণ করতে পারে নিজের বা অন্যের ভাগ্যকে। আর কিছু মাত্র ভুল হলে তার মৃত্যুকেও ডেকে আনতে পারে। কাজেই কোনো বিবেচকের হাতে এই পুঁথি পড়লে কি হবে তা আশা করি তুমি বুঝতে পারছো। আমার চোখে গত 20 বছর ঘুম নেই। রাতের বেলা শুনি কারা কারা যেন আমার নাম ধরে আমায় ডাকছে। এই ভগ্ন শরীরেও তখন এক অদ্ভুত অদ্ভুত শিহরণ জাগে। তখন এই বাড়ির আঙিনায় কত শত ছায়ারা ঘুরতে শুরু করে, আমাকে কাছে ডাকে, আমায় কাছে ডাকে, ফিরে পেতে চায় এই পুঁথি। আমি বহু কষ্টে এত বছর আগলে রেখেছি এটাকে। আর নয়, এবার তুমি এর দায়িত্ব নাও, তবে খুব সাবধান। বলতে বলতে তিনি হঠাৎ কেঁপে উঠলেন। আমি তাকিয়ে দেখলাম ঘরের অন্ধকার কোণে যেন দাঁড়িয়ে আছে এক কালো অবয়ব। তারপরেই ঘরে রাখা মাটির তেলের কুপিটা নিভে গেল। তারানাথ তার গল্প থামালো। আমাদের কারোর মুখে কোনো কথা নেই। তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলল, কই হে কিশোরী, ফোড়ন দেওয়া যে একেবারে বন্ধ করে দিলে। কিশোরী গোমড়া মুখে বলল, হ্যাঁ, আমি কথা বললেই যে আপনার গায়ে ফোঁসকা পড়ে যায়। আপনি হলেন উঁচু দরের মানুষ, আমার চুপ থাকায় আপনার আবার কি যায় আসে? আহা, রাগ করলে নাকি হে? আসলে কি জানো,
তন্ত্রের নামে কারো অবজ্ঞা বা অবহেলা আমি সইতে পারি না। আমার সবচেয়ে প্রিয় বিষয় জানোই তো। সদানন্দ একটু ব্যস্ত হয়ে বলল, আপনি সেই পুঁথি নিয়ে ফিরে এলেন কলকাতায়, এই বাসায়? সিগারেটের মুখে জমে ওঠা লম্বাটে ছাইটাকে কায়দা করে চায়ের পেয়ালায় ফেলে তারানাথ বললেন, এত তাড়া কিসের? আসছি সে কথায়। তারানাথ উঠে দাঁড়ালেন, গায়ের চাদরটাকে ভালো করে জড়িয়ে নিয়ে বললেন, অনন্তর খাওয়ার সময় হলো। চারির আসার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে এই ঠান্ডায় সে আর আসবে না। একটু অপেক্ষা করো, আমি অনন্তকে খাবার দিয়েই এক্ষুনি আসছি। আর তোমরা আরেক পর্ব চায়ে রাজি থাকলে বলো, সেটাও করে আনি। আমরা সকলে সম্মতি জানাতে তারানাথ ভিতরের ঘরে চলে গেলেন। সদানন্দ উঠে আড়মোড়া ভেঙে বৈঠকখানা ঘরের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমাদের সে বালাই নেই, আমরা এতবার এই ঘরে এসেছি যে এর প্রায় প্রতিটা কোণই আমাদের চেনা। পূর্ব দেওয়ালে টাঙানো মা কালীর ছবিটার সামনে গিয়ে সদানন্দ মুচকি হেসে বলল, এই জ্যোতিষী যা বলে তা কি সত্যি তার জীবনের ঘটনা, নাকি কেবল বানিয়ে বানিয়ে আবোল তাবোল বকে? কিশোরী বলল, তা জানি না দাদা, তবে শুনতে যে মন্দ লাগে না সেটা তুমি অস্বীকার করতে পারবে না। সন্ধ্যাটা কেমন অবলীলায় পেরিয়ে গেল দেখলেই তো। এই বাই দ্য ওয়ে, পার্মানেন্ট টাইম পাস কিন্তু, কি বলো হে? ওনার পুঁথিটা তোমরা কি আলমারিতে দেখেছ? সেটা দেখলেও না হয় কিছুটা বিশ্বাসযোগ্য হতো, কি বলো? আরে না না, আরে সে তো ওনার দেশের বাড়িতে হয়েছিল, সেখানে আমরা কখনো অবশ্য যাইনি, আর উনি তো কিছু বলেনও নি, আর বলবেন বলে তেমন কিছু মনেও হয় না। আমরা তিনজনই হাসতে লাগলাম। আর ওই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইসব বলে দেওয়ার ব্যাপারটা? সেটা ক্রমশ প্রকাশ্য, রহু ধৈর্যং রহু ধৈর্যং। শেষ কথাটা পর্দা সরিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বললেন তারানাথ, অনন্ত গাঁয়ের ছেলে, বেশি রাত অবধি আবার জাগতে পারে না। এখনই দেখলাম চোখ ঘুমে ঢুলু ঢুলু। আর হ্যাঁ, ঘরে চা পাতা শেষ, কাজেই চায়ের বন্দোবস্ত আর করা গেল না। আরে তা নাই বা হোক না, আপনি বলা শুরু করুন ঠাকুরমশাই। সদানন্দ আবার ব্যস্ত হয়ে পড়ল। হরিদাস শাস্ত্রীর বাড়ি থেকে ফিরেই স্তক আমি অদ্ভুত এক চাপা অস্বস্তি বুকে বয়ে বেড়াচ্ছিলাম। সঙ্গে অমূল্য এক পুঁথি রয়েছে, তার নিরাপত্তার দায়িত্ব তখন আমারই কাঁধে। আর জায়গাটা যখন বেনারস, তখন এমন একটা জিনিসের প্রতি অনেকেরই যে নজর থাকবে, সে আর এমন কথা কি? আমি আমার এক পরিচিতের ওখানে মাথা গোঁজার বন্দোবস্ত করে রেখেছিলাম। ভদ্রলোক খুবই বিশ্বাসযোগ্য একজন মানুষ। তার জিম্মায় দুদিনের জন্য পুঁথিটা রেখে একটু এদিক সেদিক ঘুরে বেড়াবো মনস্থির করলাম। অনেকদিন বাদে শহরে পা রেখেছি, অনেক পুরনো স্মৃতি, তার টানেই দুদিন সেখানে রয়ে গেলাম। পরের দিন সকালেই খবর পেলাম ভোর রাতে হরিদাস শাস্ত্রী পরলোক গমন করেছেন। তিনি বোধ করি আমার জন্যই অপেক্ষা করেছিলেন। পুঁথিটা আমার হাতে তুলে দেওয়ার সাথে সাথে তাঁর ইহজগতের কাজ সম্পন্ন হয়েছে। মনটা খারাপ হয়ে গেল। তার বাসার দিকে যাই যাই করেও মনের সায় পেলাম না। সারাদিন কিছুটা উদ্ভ্রান্তের মতো বেনারসের বিভিন্ন ঘাটে ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম। বিশ্বনাথ মন্দির দর্শন করলাম। শরীর মন দুটোই তখন বেশ ক্লান্ত। শেষটায় অহল্যাবাইয়ের ঘাটে গিয়ে বসলাম। বেশ রাত হয়েছে তখন। মা গঙ্গার বুকে ইতিউতি ভেসে চলেছে কত প্রদীপ। সন্ধ্যার অন্ধকার নামলেই হাজার হাজার ভক্ত প্রজ্বলিত প্রদীপগুলি গঙ্গা বক্ষে ভাসিয়ে দেন। এই ভাসমান প্রদীপগুলি আধ্যাত্মিকতার প্রতীক। এগুলি দেবী গঙ্গাকে উদ্দেশ্য করে একটি পবিত্র অর্ঘ্য বা উপহার হিসেবে দেওয়া হয়।
ভক্তরা বিশ্বাস করেন যে এই প্রদীপ ভাসিয়ে দিলে তাঁদের পাপ মোচন হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। যে দেখলাম কতজন আর কত পাপ, কত মনস্কামনা ভেসে বেড়াচ্ছে নদীর জলে। অসংখ্য ছোট ছোট আলোর শিখাগুলি নদীর স্রোতে মৃদুভাবে ভেসে চলেছে। জলের উপর আলোর একটি জাদুকরী ও শান্তিময় ধারা তৈরি হয়েছে। এরই মাঝে আবার জায়গায় জায়গায় গঙ্গার অন্ধকার জল শূন্য, নির্জন, মৃত্যুর মতো নিশ্চুপ। যেন পাপ আর পুণ্য, জীবন আর মৃত্যুকে পাশাপাশি রেখে মা গঙ্গা বয়ে চলেছেন নিশ্চিন্তে। লক্ষ্য করলাম ঘাটের এক কোণে বসে রয়েছেন দুজন অঘোরী সাধক। তাদের শরীর ভস্মে মাখানো, চোখ রক্ত লাল, হাতে ধরা মরার খুলি। আমি দূর থেকে কেবল তাদের মন্ত্রোচ্চারণ শুনতে পেলাম। কাছে যাব কিনা ভাবছি, এমন সময় প্রথমবার আমি তাকে দেখলাম। ঘাটের একদম শেষ সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে লাল পাড় সাদা শাড়ি পরা এক তরুণী। ভেজা চুল পিঠে ছাড়িয়ে এলিয়ে রয়েছে। শূন্য চোখে গঙ্গার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি। আলো কম থাকলেও বুঝতে পারছি তার মুখে এক অনির্বচনীয় বিষণ্ণতা ফুটে রয়েছে। আমার বুক কেঁপে উঠল। ও তো অদিতি, হরিদাস শাস্ত্রীর নাতনি। এত রাতে মেয়েটা ওখানে কি করছে? গতকাল সন্ধ্যায় তার সাথে সামান্য জাদু একটা কথা হয়েছে, তাতে করে তাকে আমার খুবই শান্ত ও নিরীহ বলে মনে হয়েছে। মৃদুভাষী মেয়েটা নিজের মধ্যেই থাকতে ভালোবাসে। এত রাতে সে এখানে কেন? কি উদ্দেশ্য তার? আমি এগিয়ে গেলাম কয়েক পা, কিন্তু কয়েক ধাপ সিঁড়ি নামতেই অদিতি নিঃশব্দে সরে গেল উপাসটায়। সেখান দিয়েও উপরে ওঠার সিঁড়ি রয়েছে। মাঝে পাঁচিল মতন থাকায় আমি আর তাকে দেখতে পেলাম। আগে অনুসরণ করব কিনা ভেবে একটু দ্বিধাগ্রস্ত হয়েই দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই পিছন থেকে গম্ভীর গলা ভেসে এলো। ওকে পিছু ধাওয়া করিস না, ও আর মুক্ত নয়, কারো বাঁধনে জড়িয়েছে মাগিটা। ঘুরে দেখি এক লম্বা দেহি অর্ধনগ্ন অঘোরী দাঁড়িয়ে রয়েছে। একটু আগে একেই আমি দেখেছিলাম উপরে। চোখে জ্বলন্ত দীপ্তি, গলায় হাড়ের মালা, পরনে সামান্য কৌপিন মাত্র। আমি অবাক চোখে চেয়ে আছি দেখে তিনি বললেন, কালস্রোতের ছায়া ওকে ডাকছে। তোর উপরেও তার দৃষ্টি পড়েছে দেখতে পাচ্ছি। এখন আর পালাবার পথ নেই। যা নিতে এসেছিস সেটা নিয়ে তাড়াতাড়ি ফিরে যা, না হলে কিন্তু নিস্তার নেই। আরো আশ্চর্য কি জানো, আমি কিছু বলার আগেই তিনি আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন। যেন বাতাসে মিশে গেল তার অবয়ব। আমি তাড়াতাড়ি বাকি সিঁড়ি কটা প্রায় লাফিয়ে নেমে এলাম। কিন্তু কোথায় অদিতি, কোথায় সাধু? অহল্যাবাইয়ের এত বড় ঘাটে তখন আমি ছাড়া আর কেউ নেই। শুধু আমার চারপাশে ঘুরতে লাগলো গত সন্ধ্যায় হরিদাস শাস্ত্রীর বাড়িতে পাওয়া সেই ঝাঁঝালো তীব্র কটু গন্ধটা। পাক খেয়ে উঠতে লাগলো আমার গোটা শরীরে। সেই রাতে বাসায় ফিরে কিছুতেই ঘুম এলো না। কি একটা অঘটন যেন ঘটতে চলেছে। ঘাটের সেই মেয়েটি, সে কি সত্যি অদিতি, নাকি কাল স্রোততন্ত্রের অশুভ বাঁধনে আটকে পড়া কোনো আত্মা? জানি না। মন উথাল পাথাল করতে লাগলো। তারপর কখন যে শারীরিক আর মানসিক ক্লান্তি একযোগে দু চোখের পাতা টেনে বন্ধ করে দিয়েছে তা টের পাইনি। পরদিন সকালে সামান্য কিছু জলযোগ করেই গিয়ে হাজির হলাম হরিদাস শাস্ত্রীর বাড়ি।
বারবার মনে হতে লাগলো কালস্রোতন্ত্রের বিষয়ে অদিতি নিশ্চয়ই কিছু জানে। এর প্রকৃত শক্তি সম্বন্ধে ওর কিছুটা হলেও ধারণা আছে। তাই যদি হবে তাহলে সে পুঁথিটা হস্তান্তরের সময় কতটা নির্লিপ্ত থাকতে পারে কি? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। সরু গলিটায় পাশাপাশি দুইজন লোক চলতে পারে না। দুপাশের উঁচু বাড়িগুলো যেন গিলে খেতে চায়। সূর্যের আলো যেন এই সব গলিকে অবজ্ঞা করে পাশ কাটিয়ে অন্যত্র চলে গিয়েছে। দিনের বেলাতেও এমন ভৌতিক পরিবেশের পাশাপাশি শহরের প্রাচীন তত্ত্বের গন্ধ যেন মনে একটা আবেশ তৈরি করে। সদর দরজার সামনে যেতেই অদিতিকে দেখতে পেলাম। সে বাইরে দাঁড়িয়ে দুজন বয়স্কা মহিলার সাথে কথা বলছিল। তাদের একজন অদিতির পিঠে হাত বুলিয়ে মনে হয় সমবেদনা জানাচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে এটাই স্বাভাবিক। আমি একটু থমকে গেলাম। আমাকে দেখে প্রথমটায় অবাক চোখে তাকালো অদিতি। তারপর বোধ করি চিনতে পেরে আলতো হেসে ইশারায় ভেতরে ডাক। আমরা বৈঠকখানায় গিয়ে বসলাম। অদিতির চোখ মুখ আজ খুবই শুকনো লাগছে। একটু সময় নিয়ে বললাম, শাস্ত্রীমশাই তো ফাঁকি দিয়ে চলে গেলেন। তার কাছে আরও অনেক কিছু জানার ছিল। আমার হাতে তিনি একটা গুরু দায়িত্ব দিয়ে গেলেন। সেটা নিয়ে যে আমি কি করব। অদিতি মাটির দিকে চেয়ে বসেছিল। সেইভাবেই বলল, দাদামশাই যাকে যোগ্য মনে করেছেন তার হাতেই দিয়ে গেছেন। তুমি, তোমাকে তুমিই বলি। আচ্ছা, তুমি কি কিছু জানো এই তন্ত্রের বিষয়ে? অদিতি চোখিতে একবার মুখ তুলে চাইল। তার চোখ দুটো যেন কয়েক মুহূর্তের জন্য জ্বলে উঠল। তারপর আবার স্বাভাবিক স্বরে বলল, না, আমি কি জানবো বলুন। দাদামশাই আমার সাথে ও বিষয়ে কোনোদিন কোনো কথা বলেননি। আর কারোর সাথে আলাপ করতে দেখেছো কখনো? আমি বলতে পারি না। হয়তো করেছেন, আবার নাও হতে পারে। আমি একটু গলা খাঁকড়িয়ে প্রসঙ্গান্তরে গেলাম। বললাম, কি আচ্ছা অদিতি, তোমার কি কোনো লাল পাড় সাদা শাড়ি আছে? মুচকি হেসে অদিতি উত্তর দিল, আছে তো, পুজোর সময় তো সেই শাড়িই পরি। একটা কথা তোমায় বলি। আচ্ছা, কাল রাতে এই ধরো 10টা 10:30 নাগাদ তুমি কি অহল্যাবাইয়ের ঘাটে গিয়েছিলে? আমি কই না তো। অদিতি অবাক চোখে চাইল আমার দিকে। যাওনি? আশ্চর্য, আমি যেন তোমাকেই দেখলাম বলে মনে হলো। তাহলে অদিতি এবার আমার চোখের দিকে সরাসরি চাইলে। সে দৃষ্টি যে কেমন ছিল তা তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিল মেয়েটি অনেক কিছু জানে। নিজের শুকনো ঠোঁটটা জিভ দিয়ে চেটে সে বলল, আপনি যদি সত্যিই জানতে চান কালস্রোতে সত্য, তাহলে আপনাকে আজ রাতে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। এই সামনেই, অন্য একটা বাড়িতে। সেখানে কি কি আছে? গেলেই দেখতে পাবেন। আজই যেতে হবে? আজই। আপনাকে তো আবার ফিরতে হবে। সে পুঁথি নিশ্চয়ই আপনি কাছছাড়া করেননি? না। তবে আজই তৈরি হন। আমি সম্মতি জানিয়ে মাথা নাড়লাম। ভিতরে ভিতরে তখন উত্তেজনা আর কৌতূহলের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। যে জিনিস সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব তার দোষ গুণ আগে জানতে হবে বই কি। অদিতি উঠে দাঁড়িয়ে বলল, তাহলে এ বেলাটা এখানেই 2টো সিদ্ধ ভাত খেয়ে নেবেন। সন্ধ্যা হলেই আমরা রওনা হব, কেমন?
আমি উত্তর না দিয়ে আবারও মাথা নাড়লাম। গোটা দিনটা চিন্তা আর জপ তপ করেই কেটে গেল। আর দুপুরে পেলাম অদিতির হাতের সুস্বাদু খিচুড়ি আর আলু বেগুন ভাজা। এরপর সন্ধে নামতেই আমরা রওনা দিলাম। অদিতি বলেছিল সামনে, কিন্তু পাক্কা 40 মিনিট হাঁটার পর পথ আমাদের নিয়ে গেল শহরের আর এক প্রান্তে, এক প্রাচীন অট্টালিকার সামনে। বাড়িটা যেন মৃত্যুপুরীর দোরগোড়া। চারিদিকে আগাছার জঙ্গল, ভাঙা খিলান, শ্যাওলায় ঢাকা দেওয়াল। চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। উপরে রাত গোলা জানলার ফাঁক দিয়ে বাদুর উড়ে যাচ্ছে। ভিতরে কেউ থাকে বলে মনে হলো না। যতটুকু বুঝতে পারলাম, এই বাড়ি বহু বছর আগেই পরিত্যক্ত। অদিতি কাঁপা গলায় বলল, এই বাড়িতেই শেষবার কালস্রোত তন্ত্র পাঠ করা হয়েছিল। তারপর থেকেই অভিশাপ নেমেছে। একটা গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এ বাড়িতে কোন পরিবারের কথা বলছো? এই বাড়িতে যারা থাকতেন। অদিতি শীতল কণ্ঠে জবাব দিল। আমরা ভেতরে ঢুকতেই ভ্যাপসা একটা গন্ধ নাকে এলো। আর্দ্রতা, ধূপের ছাই, আর কোথাও কোনো মৃত জন্তুর পচনের দুর্গন্ধ মিশ্রিত একটা গন্ধ। সঙ্গে করে 2টো লণ্ঠন আনা হয়েছিল। সে দুটিকে জ্বালিয়ে আমরা প্রবেশ করলাম বাড়ির ভেতরে। সদর দরজা পেরোতেই যেটা চোখে পড়ল সেটা হলো সামনের চওড়া উঠোন জুড়ে পড়ে থাকা বাদুড়ের বিষ্ঠা আর ইতিউতি ছড়িয়ে থাকা কয়েকটা মরা পায়রা। নিচের তলার হলঘর জুড়ে ভাঙা আসবাব চারিদিকে ছড়িয়ে রয়েছে। মেঝেতে পুরো ধুলোর আস্তরণ আর দেওয়াল জুড়ে মাকড়সার জাল। ঘরের ঠিক মাঝখানে ছিল পাথরের তৈরি একটা যজ্ঞবেদী, যার উপরে অসংখ্য খোদাই করা জানা অজানা অক্ষরে কিছু লেখা, কিছুটা সংস্কৃত আর কিছু কিছু অচেনা চিহ্ন। বেদির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পায়রা আর বাদুড়ে কঙ্কাল। মাথা তুলে তাকাতেই নজরে এলো ঘরের উঁচু ছাদের দেওয়ালে কিছু একটা অংশে অদ্ভুত কালো দাগ, যেন বহু পুরনো কোনো যজ্ঞ বা আগুনের হলকা উপরে উঠে তৈরি করেছে সেই ছাপ। ঠিক ছাপ নয়, একটা মানুষের অবয়ব যেন অঙ্কিত হয়েছে। কালো ঝাপসা, সময়ের চাপে কিছুটা হালকা হয়ে এসেছে। ঘরে বিজলি বাতি থাকলে কি হতো জানি না, কিন্তু আমাদের হাতের মৃদু লণ্ঠনের আলোয় বেশ বোঝা যাচ্ছে এখনো। এই অবয়ব যেন আমার চেনা ঠেকল। একটু পরেই মনে পড়ল এই রকম একটি অবয়বই গত রাতে শাস্ত্রী মশাইয়ের ঘরে যেন দেখেছিলাম এক মুহূর্তের জন্য। তারপরই সব অন্ধকার হয়ে গিয়েছিল। আমি অদিতির দিকে ফিরে ফিসফিস করে বললাম, এই ঘরে কি? অদিতি এবার ভয়ার্ত স্বরে বলল, এই ঘরেই, এখানেই হয়েছিল কালস্রোতের আচার। দাদামশাই বলতেন, যজ্ঞ সঠিকভাবে সম্পন্ন হলে ব্রাহ্ম মুহূর্তের সময়ের স্রোতকে থামিয়ে কিছু সময়ের জন্য অতীত আর ভবিষ্যতে একসঙ্গে দেখা যায়। তখন যিনি তন্ত্রধারক, তিনি ইচ্ছা করলে নিজের বা অন্য কারোর ভবিষ্যৎ পাল্টে দিতে পারেন। ভালো মন্দ যা তিনি কয়েক মুহূর্ত সময়কালের মধ্যে চিন্তা করবেন বা বলবেন, তাই ঘটবে ভবিষ্যতে। আমি অবাক হয়ে শুনছিলাম, এও কি সম্ভব? বললাম, এই ঘরে যখন সেই ক্রিয়া হয়েছিল তখন কি তুমি নিজে উপস্থিত ছিলে? না, আমি দাদামশাইয়ের মুখে শুনেছিলাম, তিনি উপস্থিত ছিলেন। তার কাছে এ বিষয়ে আর কি কি কথা তুমি শুনেছ? এই কালস্রোত আচার কখনো বিফলে যায় না, শুধু দুটি শর্ত আছে।
প্রথমত 1 যুগ পূর্ণ না হলে এই ক্রিয়া পুনরায় কাজ করবে না। কম করে 12 বছর সময় অতিক্রান্ত হতে হবে, কারণ বৃহস্পতি গ্রহের একবার রাশি পরিক্রমা করতে সময় লাগে প্রায় 12 বছর। কালস্রোততন্ত্রের পুনঃপ্রয়োগের জন্য তাই এই চক্র পূর্ণ হওয়া প্রয়োজন। আর দ্বিতীয়ত, একই ব্যক্তির কাছে 36 বছরের বেশি এই পুঁথি গচ্ছিত থাকলে এর কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই সময়কালের মধ্যেই পুঁথি অন্য কারোর হাতে সমর্পণ করতে হবে। দাদামশাই একইভাবে এই পুঁথি পেয়েছিলেন তার গুরুদেবের কাছ থেকে। বুঝলাম, এই কারণে এই হরিদাস শাস্ত্রী এই পুঁথি আমার ঠাকুরদার হাতে তুলে দেওয়ার জন্য ব্যগ্র হয়েছিলেন। তাই তিনি বারে বারে বলতেন এই পুঁথি তাঁর কাছে আর বেশি দিন থাকবে না। মনে মনে হিসেব করলাম, আমার ঠাকুরদা দেহ রেখেছেন প্রায় 32 বছর আগে। অঙ্ক মিলে যাচ্ছে বই কি। অদিতিকে চিন্তিত মুখে বললাম, এই ঘরে কতদিন আগে শেষবার এই তন্ত্রক্রিয়া হয়েছিল তা তুমি জানো? ঠিক 12 বছর আগে। আমি বড় হয়ে দাদামশাইয়ের কাছে শুনেছি ওই ঘরে সেদিন কি হয়েছিল। সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা বলে তিনি আমাকে বারবার বলতেন ওই পুঁথির ধারে কাছে না যেতে। সেদিন ঠিক কি হয়েছিল আমাকে বলতে পারবে? তুমি তোমার দাদামশাইয়ের কাছে কি শুনেছিলে? এক সময় এই অট্টালিকা ছিল দর্পনারায়ণ সিংয়ের। বেনারসি রেশম আর সুগন্ধি আতরের ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করেন। পাশাপাশি চড়া সুদে ঋণ দিয়ে সেই সময়কার অনেক জমিদারকেও হাত করেছিলেন। এক কথায় বলতে গেলে সেই সময় কাশীর গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন দর্পনারায়ণ সিং। দাদামশাই ছিলেন এনাদের কুলপুরোহিত। দর্পনারায়ণ যথেষ্ট দানশীল আর দয়ালু মনের মানুষ হলেও তার একমাত্র পুত্র রুদ্রনারায়ণ ছিলেন ব্যভিচারী আর লম্পট। তার অত্যাচারে সেই সময় আশেপাশের অঞ্চলের মানুষজন যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন। কাশীরই তৎকালীন এক নামী বাইজি কমলা দেবীকে তিনি হঠাৎই এনে হাজির করেন এই বাড়িতে। সাথে সাথে এসে জুটল তার মোসাহেবের দল। রুদ্রনারায়ণ জেদ ধরে বসলেন কমলাকে বিয়ে করবেন। পিতৃস্নেহে পুত্রের অনেক অন্যায় মেনে নিলেও এইটা কিছুতেই মানতে পারলেন না দর্পনারায়ণ। পিতা পুত্রের বচসা একদিন এমন পর্যায়ে পৌঁছালো যে সদর থেকে পুলিশকে পর্যন্ত আসতে হলো মধ্যস্থতা করতে। অবস্থা ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে একদিন দর্পনারায়ণ ডেকে পাঠালেন দাদামশাইকে। তাকে আর তার পুত্রকে অনাচারের হাত থেকে রক্ষা করার জন্য মিনতি জানাতে লাগলেন। দাদামশাইয়ের কাছে আগে থেকেই ছিল কালস্রোততন্ত্রের এই পুঁথি, কিন্তু কোনোদিন একে ব্যবহারের কথা তিনি চিন্তা করেননি। দর্পনারায়ণকে সেই কথা জানাতেই তিনি পীড়াপিড়ি শুরু করলেন। তাদের মধ্যে অনেক আলোচনার পর ঠিক হলো সামনের অমাবস্যায় মধ্যরাতের পর শুরু হবে কালস্রোততন্ত্রের প্রক্রিয়া। যেভাবেই হোক উপস্থিত করবে রুদ্রনারায়ণ আর কমলাকে। যজ্ঞ হবে এই হলঘরটিতে। প্রধান উপাসক হবেন স্বয়ং দাদামশাই, আর তন্ত্রধারক হবেন তার পরিচিত এক সাধু। আয়োজন করা হতে লাগলো প্রয়োজনীয় সামগ্রী। তৈরি হলো পাথরের যজ্ঞ দেবী। দাদামশাইও নিজেকে প্রস্তুত করতে লাগলেন সেই দিনটার জন্য। এমন সময় এক অঘটন ঘটল। আমার বাবা হঠাৎ রাতে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে মারা গেলেন। মাকে তো অনেক আগেই হারিয়েছি। আমি অনাথ হয়ে পড়লাম। দাদামশাইয়ের মনও অশান্ত হয়ে উঠল। তিনি ঠিক করলেন এই কাজ সম্পন্ন করে তিনি আমাকে নিয়ে কাশী ছেড়ে অন্যত্র চলে যাবেন। একটু দীর্ঘশ্বাস ছেড়ে অদিতি থামল। তার প্রতি সহানুভূতি আসা উচিত ছিল, কিন্তু আমার মনে তখন নানান চিন্তার ভিড়। একটু তাড়া দিয়েই বললাম, তারপর কি হলো? সেদিন রাত্রে নেশাগ্রস্ত রুদ্রনারায়ণকে এই ঘরে নিয়ে আসতে কোনো সমস্যা হয়নি, কিন্তু কমলা কিছুতেই আসতে রাজি হলো না। সে বোধহয় আগেই কিছু আন্দাজ করে থাকবে। তার অনুচরেরও তো অভাব ছিল না। তাকে যথাসম্ভব বুঝিয়েও কোনো ফল হলো না। এমনকি দর্পনারায়ণ হুকুম করেছেন এ কথাও তাকে টলাতে পারল না। এরপর দর্পনারায়ণ বাধ্য হলেন লেঠেল দিয়ে জোর করে কমলাকে তুলে আনতে।
এ কাজ দর্পনারায়ণের স্বভাব বিরুদ্ধ হলেও তিনি পুত্রের স্বার্থ রক্ষার খাতিরে করতে বাধ্য হলেন। দর্পনারায়ণের সামনেও সেই মেয়ের তেজ এতটুকু কমল না। সে বেশ কিছু কটু ও অপ্রাসঙ্গিক কথা বলে দিল সকলের সামনে। হাত পা ছুঁড়ে অবাধ্য গাভীর মতন অনুষ্ঠান ভঙ্গ করার চেষ্টা করতে লাগলো। শেষটায় বাধ্য হয়ে তার মুখ ও হাত বাঁধতে হলো। লোহার শিকল দিয়ে জানালার গারদের সাথে তাকে আটকে রাখা হলো। তার শরীর একটু শান্ত হলেও চোখে মুখে ফুটে উঠল এক অনির্বাচনীয় ক্রূরতা। একদিকে আকণ্ঠ মদ্যপান করে প্রায় অচৈতন্য হয়ে পড়ে রইলেন রুদ্রনারায়ণ, অপরদিকে শূন্য দৃষ্টিতে যজ্ঞের যাবতীয় কার্যকলাপ দেখতে লাগলো কমলা। দাদামশাই নিবিষ্ট মনে তার কাজ করে যেতে লাগলেন। ঘর পুরো খালি করে দেয়া হলো। তারা 4 জন ছাড়া আর কেউ সেখানে উপস্থিত রইল না। এমনকি দর্পনারায়ণ তার স্ত্রীকেও চলে যেতে বললেন। এলো সেই সময়, সেই পরম আকাঙ্ক্ষিত ব্রহ্ম মুহূর্ত। প্রকৃতির গভীর নীরবতার সঙ্গে মনুষ্য চেতনার মিলনক্ষণ। কথা ছিল ব্রহ্ম মুহূর্ত উপস্থিত হলে আহুতিপূর্বক দাদামশাই রুদ্রনারায়ণের সমস্ত অপকর্মের অবসান প্রার্থনা করবেন, পাশাপাশি তার জীবন থেকে কমলার চির নির্বাসন। কিন্তু অদিতি থেমে গেল। কিন্তু কিন্তু কি? দাদামশাই বলতেন, যার মন যত স্থির তার সংকল্প তত তীক্ষ্ণ। ভাবসিদ্ধি একান্ত প্রয়োজন। চিন্তা তখনই অনুভূতিতে, আর অনুভূতি তখনই সংকল্পে রূপ নেয়। সময় উপস্থিত হলে দাদামশাই মনকে স্থির করতে চাইলেন, কিন্তু তার একটু অন্যথা হয়ে গেল। এর কারণও কমলা। সে কখন তার মুখের বাঁধন আলগা করে ফেলেছিল কেউ খেয়াল করেনি। অন্তিম মুহূর্তে হঠাৎই সে আর্তচিৎকার করে ওঠে। আমি তো শুধু ঘর বাঁধতে চেয়েছিলাম, আমায় তোরা তাও দিলি না। তোদের সব শেষ হয়ে যাবে, ক্ষয়ে যাবে সব। এখন আমি স্বাধীন, আমার মুক্তি। দাদামশাইয়ের মনোসংযোগ ছিন্ন হলো, আর দর্পনারায়ণের সহ্য ক্ষমতা। তিনি সচকিত হয়ে উঠলেন। তারপরে এত আয়োজন বুঝি পণ্ড হয়, এই ভেবে বিচলিত হয়ে দক্ষিণ দিকের দেওয়ালে আটকানো তরোয়ালটি নিয়ে এক কোপে কমলার মাথা দেহ থেকে পৃথক করে দিলেন। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়েছিল ওই যজ্ঞকুণ্ডে। আমি রুদ্ধশ্বাসে শুনছিলাম অদিতির কথা। অদিতির আঙুল লক্ষ্য করে আমি তাকালাম দক্ষিণ দিকের দেওয়ালে। সেখানে এখনো সেই তলোয়ারটি ঝুলানো রয়েছে, তবে তার উপর অন্তত 2 ইঞ্চি পুরো ধুলোর স্তর জমেছে। তারপর কি হলো? তারপর যে কি হয়েছিল সেটা দাদামশাই আমাকে বলেননি, তবে শুনেছি এই ঘটনার 6 মাসের মধ্যে একে একে দর্পনারায়ণের পুরো পরিবার শেষ হয়ে যায়। কেউ অসুখে, কেউ দুর্ঘটনায়, বা কেউ আত্মহত্যা করে। অদিতির কাহিনী শেষ হলো। রাত তখন কত কে জানে। বাইরে কুয়াশা পড়ছে, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়। পরের দিন সকালে আমার রওনা হওয়ার কথা বাড়ির দিকে। অদিতিকে সে কথা জানাতে সে হেসে বলল, সাবধানে যাবেন, আর মনে রাখবেন আগামী 36 বছর এই পুঁথি আপনার কাছে সুরক্ষিত থাকবে। এই সময়কালের মধ্যে এর পরবর্তী উত্তরসূরি আপনাকে খুঁজে নিতে হবে, তা না হলে ওর সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে যাবে। কিন্তু 36 বছরই কেন? এতক্ষণ টানা গল্প চলার পর এই প্রথম আমাদের মধ্যে সদানন্দ মুখ খুলল। সন্ধ্যায় তারানাথের বাড়িতে ঢোকার মুখে চারপাশ অন্ধকার হয়ে যাওয়াতে কিশোরী মজা করে বলেছিল, আজ গল্প জমে যাবে। এখন দেখছি তার ভবিষ্যৎবাণীও অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। অন্যান্য সান্ধ্য আসরের থেকে আজকের দিনটি সত্যিই আলাদা। তারানাথ একটু অন্যমনস্ক হয়ে বললেন, 1 যুগ মানে 12 বছরে একবার শক্তির পূর্ণ ঘূর্ণন হয়, আর 3 যুগ বা 36 বছরে শক্তির 3 স্তরের পরিপূর্ণ রূপান্তর। তন্ত্রে মানুষের অস্তিত্বকে 3 ভাগে দেখা হয়। স্থূল মানে দেহ, কামনা, ভয়, এইসব। এরপর সূক্ষ্ম অর্থাৎ
মন, স্মৃতি, সংকল্প ইত্যাদি। আর সব শেষে কারণ অর্থাৎ চেতনা, উপলব্ধি, শূন্যতা। তন্ত্রের ভাষায় প্রথম যুগে দেহ বদলায়, দ্বিতীয় যুগে মন, আর তৃতীয় যুগে চেতনা জেগে ওঠে। এছাড়াও শৈব আর শাক্ততন্ত্রে 36 তত্ত্বের কথা বলা হয়, যা সৃষ্টির পূর্ণ কাঠামোকে নির্দেশ করে। এই তত্ত্বসমূহকে একত্রে বোঝাতে ব্যবহৃত হয় চক্র, এবং এই সম্পূর্ণ চক্রকে ধরা হয় কালচক্র। এক কারণে অনেক তন্ত্রগ্রন্থে পাওয়া যায় 36 পেরোলে তবে সাধক হয়। তার আগে শুধু খোঁজা, শুধুই সন্ধান। আমাদের এই সব তত্ত্বকথা মোটেও ভালো লাগছিল না। কিশোরী বলল, ওসব দিনের আলোয় ভালো করে বুঝবো না হয় ঠাকুরমশাই, তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তাই না? আরে এখন বলুন না, বেনারসে কি হলো তারপর? আপনি কি ফিরে এলেন কলকাতায়? তারানাথ এক মনে ঘরের মেঝেতে রাখা লণ্ঠনটার দিকে চেয়ে থাকতে থাকতে বললেন, ভগ্ন হাভেলির সেই অন্ধকার ঘর থেকে কোনো রকমে বেরিয়ে এসে দাঁড়ালাম গঙ্গার ধারে। অদিতিকে বললাম বাড়ি পৌঁছে দিয়ে আসি, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। বলল সে নিজেই চলে যাবে, কোনো অসুবিধা তার হবে না, তার অভ্যাস আছে। অগত্যা রাত তখন গভীর, শহর ঘুমিয়ে পড়েছে। শুধু দূরে শ্মশানের ধোঁয়া আর শিয়ালের হুক্কা হুয়া ভেসে আসছে। মনের উপর অনেকটা ধকল গিয়েছে। আমি ক্লান্ত শরীরে সিঁড়ির কয়েকটা ধাপ নেমে বসে পড়লাম। ট্যাকে গোঁজা বিড়ি জ্বালিয়ে চেয়ে রইলাম পতিত পাবনের দিকে। মনে মনে ভাবতে লাগলাম, হরিদাস শাস্ত্রী সেদিন অন্তিম সময়ে কি এমন করেছিলেন যার জন্য গোটা সিং পরিবার শেষ হয়ে গেল? কি ভুল হলো? আশেপাশের পরিবেশ ভুলে মনকে একাগ্র করতে সচেষ্ট হলাম। অনুষ্ঠানের কয়েকদিন আগেই হরিদাস তার সন্তানকে হারিয়েছিলেন। তাহলে কি? ঠিক তখনই আবার তার আবির্ভাব। হঠাৎ যেন হালকা কুয়াশার মধ্যে থেকে জন্ম নিল সে। লাল পাড় সাদা শাড়ি পরা সেই তরুণী। নিঃশব্দে সে এসে দাঁড়িয়েছে ঘাটের শেষ সিঁড়িটাতে। পাশ থেকে দেখলেও আমি নিঃসন্দেহে ও অদিতি। সেই জন্যই কি সে আমাকে তার সাথে যেতে বাধা দিয়েছিল? কি চায় ও? আমাকে ভয় দেখাতে নাকি কিছু বলতে? আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম ওর দিকে। জিজ্ঞেস করলাম, তুমি কে? কেন বারবার আমার সামনে আসছো? কিছু কি বলতে চাও? মেয়েটি কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে বলল, আমার নাম কমলা। শব্দগুলো যেন বহু যুগের গহ্বর থেকে উঠে এলো। কমলা? আমার বিস্ময়ের সীমা রইল না। কি চাও আমার কাছে? মুক্তি। মুক্তি? কুণ্ডে আমার রক্ত মিশে গিয়েছিল সেই তন্ত্রের মন্ত্র পাঠে। তখন থেকে আমি এখানে বাঁধা। আজও আমি মুক্তি পাইনি। যে পুঁথি এখন তোমার হাতে এসেছে, সেই পুঁথি আমার অভিশাপের মূল। আমায় মুক্তি দাও, না হলে কাল স্রোত তোমাকেও গিলে খাবে। আমি বিস্ময়ে হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। স্রোতস্বিনী ঢেউ এসে পাড়ে ধাক্কা দিচ্ছে। তার সুমধুর ছলাৎ ছলাৎ ছন্দে মন যেন ক্রমশ নিস্তেজ হয়ে আসে। চোখে নেমে আসে ঘুমের রাজ্য। আমার শরীরও ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে আসছে। তার মধ্যেই বললাম, তুমি অদিতির রূপ ধরে কেন আসছো আমার সামনে? উত্তর এলো, একটু ভেবে দেখো, ঠিক খুঁজে পাবে তুমি। হঠাৎই গঙ্গায় একটা বড় ঢেউ আছড়ে উঠল।
বাতাস হালকা ঝড়ের ধাক্কায় মাতাল হলো। অদিতি বা কমলা যেই হোক না কেন, তার অবয়ব ফিকে হয়ে গেল, যেন আলো আধারির ভেতরে চলে গেল সেই নারী শরীর। শুধু তার শেষ কথা কানে বাজতে লাগলো, আমায় মুক্তি দাও, না হলে কাল সত্য তোমায় গিলে খাবে। হঠাৎ পিছন থেকে হাসির শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে দেখি আগের রাতের সেই অঘরী সাধু আজও একটু তফাতে দাঁড়িয়ে রয়েছে। আমি চেয়ে আছি দেখে বললেন, আয় বস, কথা আছে। এই পর্যন্ত বলে তারানাথ উঠে দাঁড়ালেন। সসভ্যস্ত হয়ে বললেন, একটু অপেক্ষা করো, দেখি ছেলেটা ঘুমিয়ে পড়লো বুঝি, একটা ব্যবস্থা করে আসে। কিশোরী আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, একটা অচেনা ছেলের জন্য তারানাথের হঠাৎ এত দরদ উঠলে উঠলো কেন? এই দেখো না, দেখো। ঠিক ভালো বুঝছি না। কেন? আমি অবাক চোখে চাইলাম। উত্তর না দিয়ে কিশোরী কেবল মুচকি মুচকি হাসতে লাগল। সদানন্দ উসখুস করে বলল, এবার যে উঠতে হয় কিশোরী, কাল আবার অফিস আছে। আহা, তাতে আবার কি? ঘুমটা না হয় অফিসের চেয়ারে বসে পূরণ করে নিতে পারবে, কিন্তু এমন গল্প যদি মাঝপথে ছেড়ে যাও, স্বয়ং বিধাতা পুরুষও তোমাকে ছেড়ে কথা বলবেন না, এই আমি বলে রাখলাম কিন্তু। আরে বাবা, উনিও তো বিশ্রাম নেবেন নাকি? উফ, উনি সারাদিনই বিশ্রাম নেন। আমরা এলে বরং ওনার বাক দেবী একটু নড়ে চড়ে কথা বলতে পারে। একটু কসরত এই বয়সে ওনার করাই উচিত। এই বলি, এ নিয়ে তুমিও তো মাথা ঘামিও না তো। তারানাথ ফিরে এলেন। তার হাতে দেখলাম একটি প্লেটে আমাদের আনা রাবড়ি। কিশোরী তাড়াতাড়ি হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল, বলিনি আজ পুরো জমে যাবে। আহা ভাই সদানন্দ, বলি তুমি দীর্ঘজীবী হও। তারানাথ তার নড়বড়ে তক্তাপোষ্টিতে বসে বললেন, আজ সবারই কিছু না কিছু প্রাপ্তিযোগ আছে, এই আমি ভবিষ্যৎবাণী করলাম, দেখো মেলে কিনা। এই আর এমন কি কঠিন বলুন ঠাকুরমশাই? আমাদের প্রাপ্তিযোগ বলতো এই রাবড়ি, আপনার প্রতিযোগ ওই রাবড়ির সাথে আমাদের সহাচর্য। কিন্তু সদানন্দ বেচারা ফাঁকে পড়ে গেল, তার গ্যাঁটে টাকা কড়ি সব খরচা করে এই রাবড়িটা আনা হয়েছে, সে কিছুই পেল না। কি আর বলা যায়? হ্যাঁ, পেয়েছে, অবশ্য পেয়েছে আপনার এই গল্প, আরে সেটাই তার প্রাপ্তি বলে ধরে নেওয়া যায়, কি বলেন? তার আরও প্রাপ্তিযোগ আছে, আমি স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। গল্পের শেষে যদি ওই প্রাপ্তিযোগ থেকেই থাকে, তাহলে শুরু করুন না ঠাকুরমশাই, বসে আছেন কেন? এবার একটা অন্য গল্প বলব। এই না না না, আবার অন্য গল্প কেন? এটাই আগে শেষ করুন না, মাঝপথে অন্য কাহিনী জমবে না। আর শুনেই দেখো না শেষটায় দুয়ে দুয়ে চার হয় কিনা। সদানন্দ উঠে দাঁড়িয়েছিল, আবার বসে পড়ে গম্ভীর গলায় বলল, বেশ তো, তাই হোক, আপনি বলুন, দেখা যাক না শেষটা মেলে কিনা। আয়েশ করে একটু রাবড়ি চেখে নিয়ে তারানাথ বললেন, আহা, এ তো সেই স্বাদ, অপূর্ব। কি বলছিলে যেন সদানন্দ? আপনি শুরু করুন নতুন কাহিনী, আমরা শুনবো। বেশ বেশ, বলছি শোনো। এই ঘটনাও ঘটেছিল কাশীতেই। এমনই শীতের এক অন্ধকার সন্ধ্যা, মেঘলা দিনের শেষে আকাশে বিদ্যুতের ক্ষীণ আলো ফুটে ফুটে উঠছে, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি আর দমকা হাওয়া। আর তারই মাঝে মণিকর্ণিকার চিতাগুলো একটার পর একটা জ্বলছিল, ধোঁয়া উঠছিল সোজা আকাশে, যেন মৃতদের আত্মা একসঙ্গে উঠে চলেছে অদৃশ্য কোনো রাজ্যের দিকে। শ্মশানের বাইরের ঘাটের কাছে চিতা জ্বলে, মন্ত্রোচ্চারণার কান্নার শব্দ একযোগে শোনা যায়।
ভেতরের দিকটা নিখাদ অন্ধকার, যেখানে আলো ঢুকলেও যেন হারিয়ে যায়, ফিরে আসে না। এক যুবক সেই আলো অন্ধকারের সন্ধিস্থলে এসে দাঁড়ালো। তার ঊর্ধ্বাঙ্গ বস্ত্রহীন, খালি পায়ে ধুলো রাস্তরু। চোখে ভয় নয়, অদ্ভুত স্থিরতা নিয়ে চেয়ে রয়েছে ওই অন্ধকারের দিকে। আশেপাশের কুকুরগুলো দূর থেকেই গর্জন করছিল, কিন্তু কেউ এগোলো না। শ্মশানের গভীরে একটি ছোট্ট আগুনের কুণ্ড জ্বলছে। সেই আগুন কোনো চিতার নয়, কোনো মৃতদেহ নেই, শুধুই আগুন। আর তার সামনে একজন সাধক বসে আছে। ছাই মাখা শরীর, জটা জুটো চুল, চোখের দৃষ্টি এমন যা এক মুহূর্তে যে কোনো প্রাণীর অন্তরের কথা পড়ে ফেলতে পারে। যুবকটি ধীর পায়ে গিয়ে থামল সেই সাধুর সামনে। মানুষটি চোখ তুলে তাকালেন, শান্ত স্বরে বললে, এত ভেতরে তো কেউ বড় একটা আসে না, তোকে কে পাঠালো? যুবকটি প্রথমে কোনো উত্তর দিল না। সে শুধু সেই সাধুর চোখের দিকে তাকিয়ে রইল, যেন ধীরে ধীরে সেই চোখ তাকে সম্মোহিত করতে লাগলো। বহুক্ষণ পরে সে বলল, ও আমাকে ডাকছিল। তোর ভয় করে না? না। যুবক নীরবে মাথা নাড়ল। সাধক এবার উঠে দাঁড়ালেন। লম্বা কঙ্কালসার শরীর, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিতে রয়েছে পাহাড়ের মতো দৃঢ়তা। তিনি প্রফুল্লর কাছে এগিয়ে এসে তার কপালে একটি আঙুল ছোঁয়ালেন। প্রফুল্লর শরীর শক্ত হয়ে উঠল। সাধু বললেন, ভয় তোর নেই দেখছি, তবে ভয় না থাকাই সবচেয়ে বড় ভয়। চল, আয় আমাদের সাথে। প্রফুল্ল বিনা বাক্য ব্যয়ে সাধকের পিছন পিছন চলতে লাগল। তার মন ততক্ষণে চলে গিয়েছে সাধুর কবজায়। তারা শ্মশানের একদম পিছন দিকে এমন এক স্থানে এসে দাঁড়ালো যেটা বাইরে থেকে বোঝাই যায় না। একটা অতি সংকীর্ণ গলি পেরিয়ে তারা প্রবেশ করল এক ভগ্ন প্রায় বাড়ির ভিতরে। ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো, যেন অন্য কোনো জগতে তারা চলে এসেছে। দেওয়ালের গায়ে মানুষের খুলি গাঁথা, মাটিতে ছাই, রক্ত আর গঙ্গার শুকনো জল মিশে এক অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে, মৃত্যু আর সাধনার গন্ধ। সাধু বসে পড়লেন সামনের দেওয়াল ঘেঁষে রাখা একটি আসনে। ইশারায় প্রফুল্লকেও বসতে বললেন। তারপর কোনো ভূমিকা না করে সরাসরি বললেন, সাধারণ কোনো ছেলে হলে তুই এখানে আসতিস না। তুই এসেছিস কারণ আমি তোকে এনেছি। প্রফুল্ল জিজ্ঞেস করল, আপনি কে? সাধু শান্ত গলায় বললেন, লোকে আমাকে ক্রূরানন্দ বলে রে। আমি অঘরী, আর তুই আজ থেকে আমার কাজ করবি। কিন্তু আমি কেন? তোর মধ্যে এমন কিছু ভাব রয়েছে যা দিয়ে আমার কাজ চলতে পারে, আর তাই তোকে ডেকে এনেছি আমার কাছে। কথার ফাঁকেই ক্রূরানন্দ একটি মানুষের খুলি তুলে এনে তার ভেতরে গঙ্গার জল আর কারণ বাড়ি মিশিয়ে প্রফুল্লর দিকে দিয়ে বললেন, নে, খা। প্রফুল্ল এক মুহূর্ত দেরি করল না। সে খুলিটা দুহাতে ধরে সেই পানীয় গলায় ঢেলে দিল। সঙ্গে সঙ্গে তার শরীর কেঁপে উঠল। চোখের সামনে অসংখ্য আগুনের ফুলকি, অজস্র অচেনা মুখ আর মৃত্যুর দৃশ্য একসঙ্গে ভেসে উঠল। তার দু চোখের পাতা ভারী হয়ে এলো। সেই রাতে প্রফুল্লর দীক্ষা প্রক্রিয়া শুরু হলো। 7 দিন 7 রাত তাকে কিছু খেতে দেওয়া হলো না, শুধু শ্মশানের মাটিতে বসিয়ে রাখা হলো। আগুনে লেলিহান শিখায় চিতা পোড়ানোর শব্দ, মৃতের হাড় ফাটার আওয়াজ, কুকুরের কান্না, পচা গলা, মৃত শরীরের গন্ধ
সব তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে গেল। সপ্তম রাতের শেষ প্রহরে ক্রূরানন্দ এসে তার সামনে দাঁড়ালেন। তার হাতে ছিল সদ্য মৃত এক নারীর মুন্ডহীন শব। তিনি বললেন, এখন এই সব দেহই তোর সাধন ভূমি। তোর যাবতীয় কাম, ক্রোধ, লোভ এই দেহকে ঘিরেই আবর্তিত হবে। এই দেহ যত পচবে তত তোর মধ্যে থেকে ষড়রিপু দূরে চলে যাবে। প্রস্তুত তুই? গুরুকে নমস্কার করে প্রফুল্ল সেই রাতেই প্রথম শবের উপর বসে পড়ল। সে জানতো এই রাতের পরে সে আর আগের অবস্থায় ফিরে যাবে না। আর সেই রাতেই প্রথমবার ক্রূরানন্দ তার নতুন শিষ্যের নতুন নাম উচ্চারণ করলেন। ক্রূরানন্দ শান্ত গলায় বললেন, আরো 7 রাত 7 দিন চোখ বন্ধ করবি, কিন্তু মন বন্ধ করবি না। কিছু দেখবি, কিছু শুনবি, কেউ ডাকবে, ফিরে তাকাস না। ভয় পেলে আমায় স্মরণ করবি। তুই এখন একা। এই কথা বলেই অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে গেলেন ক্রূরানন্দ। কিশোরী আর থাকতে না পেরে বলল, মুন্ডহীন দেহটা কি কমলার ঠাকুরমশাই ছিল? ঠাকুরমশাই? তাতে কোনো সন্দেহ আছে কি? তারানাথের গলায় আশ্চর্য গাম্ভীর্য লক্ষ্য করা গেল। আর প্রফুল্ল, তার কি সিদ্ধি লাভ হয়েছিল? সদানন্দ প্রশ্নটা করল। তারানাথ মুচকি হেসে বললেন, সে আর তখন প্রফুল্ল কোথায়? তার গুরুদেব আগেই তাকে নতুন নাম দিয়েছিলেন। আসছি সে কথায়। যাই হোক, নির্দিষ্ট দিনের একদিন আগে ভোরের প্রথম আলো ফোটার আগেই ক্রূরানন্দ এসে হাজির হলেন। প্রফুল্লকে ফিরিয়ে আনলেন তার সাধন পথ থেকে। তিনি একবার তাকালেন সবের দিকে, তারপর প্রফুল্লর চোখের দিকে। সব ততক্ষণে পচে গিয়েছে অনেকখানি। কিছুক্ষণ নীরবে সেই সব দেহ নিরীক্ষণ করে তিনি বললেন, তোর সব ত্যাগ হয়েছে কি? প্রফুল্ল মাথা নাড়ল। ক্রূরানন্দ তার শরীরে মাখা ছাই থেকে কিছুটা নিয়ে সবের গায়ে মেখে একটি মন্ত্র উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে প্রফুল্লর ভেতরের সমস্ত চাপ হঠাৎ হালকা হয়ে এলো, যেন কেউ তার বুকের ওপর থেকে একটি পাহাড় সরিয়ে নিল। ক্রূরানন্দ বললেন, তোর একটি রিপু এখনো রয়েছে, কারণ আমি চাইনি সেটা নষ্ট হোক। ষড়রিপুর অন্তিম রিপু মাৎসর্য। আর এটি আমার দরকার। তোর মধ্যে এখন এই রিপুই সবচেয়ে বলবান। মাৎসর্য রিপু কি জানো তো? মানুষের ঈর্ষা, হিংসা আর অন্যের উন্নতি সহ্য করতে না পারার প্রবৃত্তি মাৎসর্য বোঝায়। অপরের সুখ, সাফল্য বা গুণ দেখে অন্তরে জ্বালা অনুভব করা এবং মনে মনে তার অকল্যাণ কামনা করা। মাৎসর্যকে সবচেয়ে ধ্বংসাত্মক রিপু বলা হয়, কারণ এটি ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়। ভাগবত পুরাণ অনুযায়ী মাৎসর্য মানুষের ভক্তি ও জ্ঞান ধ্বংস করে। বৌদ্ধ দর্শনে একে ঈর্ষা বলা হয়, যা দুঃখের মূল কারণগুলির একটি। কিশোরীর তো আবার বেশি জ্ঞানের কথা সহ্য হয় না। চলো আবার আসল ঘটনায় ফিরে যাই। প্রফুল্ল সাধনা অসমাপ্ত রয়ে গেল। ক্রূরানন্দ তাকে নানান গর্হিত কাজে ব্যবহার করতে শুরু করলেন। যেহেতু তার একটি মাত্র রিপুই প্রবল, তাই অতি সহজেই তা কাজ করতে লাগলো। সে গুরুর আদেশে কোনো মানুষকে দেখে তার সম্পর্কে কোনো অকল্যাণকর মন্তব্য করলে তা ফলে যেত। এ তো ভারী অদ্ভুত। প্রফুল্ল নিজে কেন সরে গেল না এসব থেকে? সে তখন এক প্রকার তার গুরুর বশ, আর পরের দিকে তার নিজেরই বেশ মজা লাগলো।
কেমন তার মুখের কথা, এমনকি কুচিন্তাও মানুষের ক্ষতি করে দেয়। কিন্তু বেশি দিন নয়, হঠাৎই একটা ঘটনা সব কিছু পাল্টে দিল। কীরকম? আমি অতি উৎসাহে বললাম। তারানাথ একটু উসখুস করে উঠল। বুঝতে পারছি একটানা এতক্ষণ কথা বলে তার কষ্ট হচ্ছে। কিশোরী পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সেটা তক্তাপোষের উপর রেখে বলল, এই যে দক্ষিণা, গ্রহণ করে বাধিত করুন ঠাকুরমশাই। সিগারেট ধরিয়ে তারানাথ আবার শুরু করলেন। এইভাবে কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর একদিন সন্ধ্যার মুখে আমার অতি প্রিয় অহল্যাবাইয়ের ঘাটে প্রফুল্লর পরিচয় হলো একটি মেয়ের সাথে। আর প্রথম আলাপেই বলতে পারো সে প্রেমে পড়ল। এর সঙ্গে আবার প্রফুল্লর ওই কাম প্রবৃত্তির তুলনা টেনো না। প্রেম যখন ভোগে, আসক্তিতে, অহং তৃপ্তিতে নেমে আসে, তখনই তা কাম রিপু হয়ে যায়। কিন্তু প্রফুল্লর প্রেম ছিল আত্মিক টান, কারণ কাম রিপুকে সে আগেই জয় করেছিল। পুরোপুরি জয় করা কি সম্ভব ঠাকুরমশাই? সদানন্দ আবারও প্রশ্ন করল। সে যে তারানাথের গল্পের মধ্যে একেবারে ডুবে গিয়েছে সেটা বেশ বুঝতে পারছি। কিশোরীও আমার দিকে তাকিয়ে হাসল। যাক, নতুন বন্ধুটিকে এখানে নিয়ে আসা সার্থক হয়েছে। তার রাবড়ির দাম সে উসুল করেই নেবে। এক পাশে রাখা নারকেল মালায় সিগারেটের শেষ অংশটা ফেলে দিয়ে তারানাথ বললেন, না, পুরোপুরি হয়তো জয় করা যায়, তবে কি জানো, এটি আর আগের মতো অবশ্যম্ভাবী বা নিয়ন্ত্রণহীন থাকে না। কাম জয় মানে তো আর কাম সম্পূর্ণ মরে যাওয়া নয়, বরং কাম বুদ্ধির অধীনে আসা। আবারও তার জেগে ওঠার সম্ভাবনা থাকে, কারণ ইন্দ্রিয় আছে, শরীর আছে, মন আছে। এই তিন থাকলে প্রবৃত্তি সম্পূর্ণ শূন্য হয় না। একজন নারী জীবনে এলে সৌন্দর্য, সান্নিধ্য, আবেগ এগুলো স্মৃতি ও সংস্কারকে স্পর্শ করে, ফলে কাম উদয় হতে পারে। কিন্তু কাম এলেই মানুষ বিপথে চালিত হয়, বিবেক পিছনে পড়ে যায়। না বলার শক্তি থাকে না, কিন্তু যাদের কাম রিপু নিয়ন্ত্রণে, তাদের কাম আসে, কিন্তু শাসন করে করতে পারে না। এক্ষেত্রে কাম হয় অতিথি, প্রভু নয়। আগুন নিভলেও ছাই থাকে, বাতাস এলে আবার লাল হয়ে ওঠে, কিন্তু জ্ঞান থাকলে আগুন ছড়িয়ে পড়ে না। বুঝলাম। তারপর কি হলো? আকর্ষণ যে একতরফা নয়, তা মেয়েটির আচরণে কয়েকদিন পরেই প্রফুল্ল বুঝতে পারল। তাদের মধ্যে গোপনে দেখা সাক্ষাৎ শুরু হলো। এরপর ক্রমশ তারা বুঝতে পারল একে অপরকে ছাড়া থাকা সম্ভব নয়। প্রফুল্ল গুরুকে গিয়ে জানালো সে কথা। পুরানন্দ সব শুনলে, মুখে স্মিত হাসি টেনে বললেন, এ তো ভালো কথা। তোমার একটা গতি হবে ভেবেও আমার ভালো লাগছে। তবে একটা শেষ কাজ আমার করে দাও, সেটা সম্পূর্ণ হলেই তোমার মুক্তি। প্রফুল্ল প্রসন্ন চিত্তেই রাজি হল। শেষ কাজ করে দিলেই মুক্তি, তারপর সে স্বাধীন। ওদিকে চিন্তায় ক্রূরানন্দের রাতের ঘুম ঘুচে গেল। তিনি বুঝতে পারলেন প্রফুল্লর মাৎসর্য রিপুর ধার ক্রমশ কমে আসছে। সেখানে দখল নিচ্ছে প্রেম আর ভালোবাসা। হাতে সময় খুবই কম। দিন তিনেক বাদেই ক্রূরানন্দ ডেকে পাঠালেন প্রফুল্লকে। বললেন, তুমি চলে যাবে ভাবতেও আমার কেমন লাগছে। এতদিনের সম্পর্ক, তোমাকে নিজের হাতে গড়েছি আমি। তবুও তোমার এই সাধন পথ যখন আর পছন্দ নয়, তবে জোর করে তোমাকে আটকে রাখতে আমি পারি না। এটা ধর্মবিরুদ্ধ। প্রফুল্ল মনে মনে গ্লানি অনুভব করলেও চুপ করে রইল। ক্রূরানন্দ বললেন,
শহরের শেষ প্রান্তে একটি বাড়িতে আগামী শনিবার যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেখানে কাল স্রোততন্ত্র নামের একটি ক্রিয়া করা হবে। তুমি সেখানে উপস্থিত থাকবে। এরপর কি করতে হবে সেখানেই জানিয়ে দেব। আর এর মধ্যে ওই মেয়েটির সাথে সম্ভব হলে সাক্ষাৎ বন্ধ রাখো। যজ্ঞের কারণেই কিন্তু এটা প্রয়োজন। প্রফুল্ল সেদিন গুরুর কথায় সম্মত হয়ে ফিরে গেল। এরপর নির্দিষ্ট দিনে সে গিয়ে পৌঁছালো সেই বাড়িটিতে। পুরানন্দ আগে থেকে সেখানে উপস্থিত ছিল। সব আয়োজন আগেই সেরে রেখেছে। বিশাল প্রাসাদোপম বাড়িটির একটি বৃহৎ ঘরে যজ্ঞের বেদি নির্মাণ করা হয়েছে। ঘরে প্রফুল্ল আর পুরানন্দ ছাড়াও একজন মহিলা ও দুজন পুরুষ উপস্থিত ছিলেন। মহিলার মাথা চওড়া ঘোমটায় ঢাকা, মুখ দেখার উপায় নেই। পুরুষদের মধ্যে একজন মধ্যবয়স্ক আর অপরজন বৃদ্ধ। পুরানন্দ পাশাপাশি রাখা দুটি আসনের একটিতে নিজে বসে অপরটিতে প্রফুল্লকে বসতে বললেন। কাল স্রোততন্ত্রের পুঁথি প্রফুল্লর হাতে দিয়ে তিনি শুরু করতে বললেন। প্রথমে মন্ত্রোচ্চারণ, তারপর পুঁথির একের পর এক বিরল শ্লোক পাঠ করতে আরম্ভ করল প্রফুল্ল। তার কণ্ঠ যেন ক্রমশ ভারী হয়ে উঠছিল। এক সময় মনে হলো তার গলা দিয়ে আর একটা কণ্ঠ যেন বের হয়ে আসছে। গভীর কর্কশ অচেনা একটা কণ্ঠ। সেই স্বর কি মানুষের না কোনো প্রেতের তা বোঝা যাচ্ছিল না। ঘরের ভেতরে কোনো হাওয়ার চিহ্ন মাত্র নেই, কিন্তু শরীরে একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে বারবার। কানে আসছে যেন নদীর গর্জন, প্রবল স্রোতের শব্দ। মন্ত্রোচ্চারণ যখন চরম শিখরে পৌঁছালো, হঠাৎ এক ঘরের এক কোণে এক অস্পষ্ট নারী অবয়ব দেখা দিল। যজ্ঞের লালচে আগুনের আলোয় ভেসে থাকা তার মুখে একটা হিংস্র ভাব যেন ফুটে উঠেছে। ঠোঁটের কোণে একটা ক্রূর হাসির ঝলক, আর গলার কাছে কালচে রক্তের ধারা যেন জমাট বেঁধে আছে। তার দৃষ্টি সোজা ঘোমটা ঢাকা মহিলাটির দিকে। প্রফুল্লর গলা যেন ক্রমশ অবশ হয়ে এল। তার মন্ত্রোচ্চারণ ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে। প্রফুল্ল তখন অদ্ভুত এক ভাবে রয়েছে। পুঁথি তার কোল থেকে উঠে যেন বাতাসে ভাসছে, পাতাগুলো নিজে থেকেই উল্টে যাচ্ছে। এবার সকলকে বিস্মিত করে ঘরের মেঝেতে ফাটল ধরতে শুরু করলো। সেখান থেকে বেরোতে লাগলো কালো ধোঁয়ার কুণ্ডলী। বৃদ্ধ ভদ্রলোক এবার চিৎকার করে প্রফুল্লকে বললেন, বন্ধ করো, বন্ধ করো, মন্ত্র মন্ত্র থামাও। কিন্তু প্রফুল্ল তখন একেবারে অন্য জগতে। তার চোখ মুখ ফ্যাকাশে, শরীর প্রবলভাবে কাঁপছে, অথচ সে গলা ফাটিয়ে বলে চলেছে, সময়ের স্রোত আমি পাল্টাবো, ভবিষ্যৎ এখন আমার হাতে। ঠিক সেই মুহূর্তে বাইরে প্রবল জোরে বজ্রপাত হলো। স্পষ্ট শোনা গেল নদীর মতো গর্জন, কিন্তু সেটা বাইরের গঙ্গার নয়, ওই ঘরের ভেতরেই যেন জল তরঙ্গ বয়ে যাচ্ছে প্রবল বেগে। মেঝে ফুঁড়ে ওঠা ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে আঁচড়ে ধরছে প্রফুল্লর শরীরটাকে। কালচে একটা আস্তরণ যেন ঢেকে দিতে চাইছে তাকে। বৃদ্ধ আবারও চিৎকার করে উঠলে, থামো, থামো, ওটা তোমাকে গ্রাস করবে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যোগে লেলিহান শিখা সোজা এঁকে বেঁকে উপরে উঠে গিয়ে ছাদের দেওয়ালে এক কালো ছায়া শরীর আঁকতে শুরু করেছে। সে শরীর মুন্ডহীন, চারপাশে হঠাৎ কেমন এক নিস্তব্ধতা নেমে এলো। সব আওয়াজ বন্ধ হয়ে গেল, যেন সময় নিজেই থেমে গেছে। বোঝা গেল সময় আসন্ন। পুরানন্দ এবার অট্ট হাসি করে উঠলেন, বললেন,
তুই এসেছিস মা, তুই এসেছিস। ফিরিয়ে দে আমার শিষ্যকে আমার কাছে। ব্রহ্ম মুহূর্ত আসন্ন। তুমি ওই ঘুমটা টানা মেয়েটির সর্বনাশ কামনা করো। ওর ভবিষ্যৎ যেন ক্ষয় পায়, ওই বৃদ্ধ যেন স্থবির হয়ে যায়, আর কাল স্রোততন্ত্রের ওই পুঁথি যেন আমার হাতে সমর্পণ করা হয়। চাও চাও চাও। প্রফুল্ল নিজের সর্বশক্তি একত্রিত করে গুরুর আদেশ পালন করল। একাগ্র চিত্তে সে অকল্যাণ কামনা করতে লাগলো ঘুমটা ঢাকা ওই মহিলার ও তার সঙ্গী বৃদ্ধ মানুষটার। এটাই তার শেষ কাজ। এরপর সে স্বাধীন, সে মুক্ত। অদিতি তার জন্য অপেক্ষা করছে। যজ্ঞকুণ্ডের মধ্যে কোথা থেকে যেন ছিটকে এলো টাটকা লাল রক্ত। আগুনের শিখা লাফিয়ে উঠল সেই তাজা রক্তের স্বাদে। এক নারী ছায়ামূর্তি এসে দাঁড়ালো সেই স্থানে। প্রথমে মনে হলো মানুষ নয়, পিশাচ বুঝি। অন্ধকারের তৈরি কোনো অবয়ব। আর রক্ত হাসিতে কেঁপে উঠল গোটা ঘরটা। উপাসের ভীত সন্ত্রস্ত বৃদ্ধ উঠে গিয়ে দাঁড়াতে গিয়েও পারল না। তার নিম্নাঙ্গ যেন ক্রমশ অবশ হয়ে আসছে। পুরানন্দ বললেন, পুঁথিটা আমায় সমর্পণ করতে বলো। প্রফুল্ল তখনও চিৎকার করে একটি করে মন্ত্র পড়ছে আর বলছে, তুমি স্থবির হও, ওই মেয়ের ভবিষ্যৎ ক্ষয় হোক। বৃদ্ধ মানুষটি টাল সামলাতে না পেরে পাশে বসে থাকা ঘুমটা ঢাকা মেয়েটির ওপর হুমড়ি খেয়ে পড়ে গেলেন। মেয়েটির মাথার ঘুমটা সরে গেল সেই ধাক্কায়। প্রফুল্ল তার শ্লোকটি আর শেষ করতে পারল না। অবাক বিস্ময়ে তার মুখ দিয়ে কেবল বেরিয়ে এলো, ঘরের দেওয়াল তখন কুরানন্দ আর সেই রহস্যময়ী নারীর অট্ট হাসিতে মুখরিত। প্রফুল্ল এক রাস ঘৃণা নিয়ে তার গুরুর দিকে তাকালো। কুরানন্দ হাসতে হাসতে বললেন, আমি তোকে আমার কাজে লাগাবো বলে অনেক যত্ন নিয়ে গড়েছি, আর একজন এসে আমার সেই কাজে ব্যাঘাত ঘটাবে সে আমি মানবো কেন? আমি তোর জীবন পাল্টে দিয়েছি। তোর যষ্টরিপুর শক্তি যখন সর্বোৎকৃষ্ট, তখন একটা সাধারণ মেয়ে এসে তোর মধ্যে প্রেম জাগাবে? আমি অঘর ক্রূরানন্দ সেটা হতে দেব না কিছুতেই। তুই তোর জন্ম আমার দাসত্ব করার জন্য। প্রফুল্ল ততক্ষণে তার মনস্থির করে ফেলেছে। ক্রূরানন্দ তখনও তার আসনে বসে এসে চলেছে। প্রফুল্ল জানে তার গুরু তখন একটি শক্তিবৃত্তের মধ্যে রয়েছে। এই সময় সাধক ও আসন এক ধরনের সংযুক্ত অবস্থায় থাকে। মন্ত্র আর মানসিক একাগ্রতা মিলিয়ে একটি চলমান শক্তি প্রবাহ তৈরি হয়েছে ক্রূরানন্দকে ঘিরে। হাতে আর মাত্র কিছুক্ষণ সময়, তারপরেই ব্রহ্ম মুহূর্ত শেষ হয়ে যাবে। প্রফুল্ল তার শরীরের সর্বশক্তি দিয়ে ক্রূরানন্দকে আঘাত করতে গেল, কিন্তু গুরু তো গুরুই। তিনি আগে থাকতেই অনেক কিছু আঁচ করতে পারেন, এক্ষেত্রেও তাই। প্রফুল্ল দুপা এগিয়ে যেতেই যেন রহস্যময় নারী তার দিকে এগিয়ে এলো, যেন পাঁচিল হয়ে দাঁড়ালো গুরু শিষ্যের মাঝখানটাতে। ক্রূরানন্দ বললেন, চিনতে পারিস? একে চিনতে পারিস? এর শরীরের উপর বসেই তোর সাধনার শেষ ধাপ। তোর সমস্ত রিপু আমি আটকে রেখেছি ওই দেহে। ও এখন তোরই প্রতিবিম্ব। কাজেই নিজের সাথে নিজে যুদ্ধ করতে যাস না, তুই পারবি না। প্রফুল্ল চোখে মুখে ফুটে উঠেছে অপার বিস্ময়। সে শান্ত স্বরেই বলল, আমি তোমার হাতে নিজেকে সঁপে দিয়েছিলাম। তুমি তোমার মতন করে আমাকে গড়েছ। আমার রিভু তোমার নিয়ন্ত্রণে নিয়েছ। তোমার উপর ক্রোধ করার ক্ষমতা আমার নেই। সেই রিভু তোমার নিয়ন্ত্রণে। কিন্তু গুরুজি, আমার মানসর্য সে আজও আমার অধীন। ক্রূরানন্দ চিবিয়ে চিবিয়ে বললেন, মাৎসর্য সেও তোকে আজ ছেড়ে যাবে।
কারণ তোর মনে প্রেমের জন্ম হচ্ছে, আর তাই ষষ্ঠরী পূর্তে যত অন্তরে অস্তমিত, কিন্তু আমি তা হতে দেব না। এখনো কিছুটা রয়েছে গুরুদেব, আর তার সাথে রয়েছে কালস্রোততন্ত্রের শক্তি। আজ আমি দ্বিগুণ বলবান। কথা শেষ করে প্রফুল্ল ও কালস্রোততন্ত্রের পুঁথিটি যজ্ঞবেদীর উপর থেকে তুলে সোজা অদিতির হাতে তুলে দিয়ে বলল, আর বিলম্ব নয় অদিতি, এই যজ্ঞ এখনো অসমাপ্ত। তুমি কাল বিলম্ব না করে এই পুঁথি নিয়ে দূরে চলে যাও। প্রাণে বেঁচে থাকলে পরে আবার দেখা হবে। অদিতি মুখ তুলে কয়েক পলক চেয়ে রইল প্রফুল্লর দিকে। তারপর বৃদ্ধ মানুষটিকে কোনো মতে তুলে প্রাণপণ শক্তিতে আঘাত করলো ঘরের বন্ধ দরজাটিতে। ক্ষুরানন্দ উপায় না দেখে এক ঝটকায় নিজের আসন থেকে উঠে পাশে রাখা একটি ছোরা উঁচিয়ে অদিতির দিকে ছুটে এলেন। এই সময়েরই অপেক্ষা করছিল প্রফুল্ল। সে জানত একবার আসন ত্যাগ করলে ক্রূরানন্দ শক্তি প্রবাহ থেকে বিচ্ছিন্ন হবে। তন্ত্রশাস্ত্র কখনোই কাউকে বলপূর্বক শক্তি প্রবাহ থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি শেখায় না। এটা অধর্ম, বিপজ্জনক এবং সাধক অসাধক দুপক্ষের জন্যই ক্ষতিকর। শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। প্রফুল্ল তাই করেছিল। ক্রূরানন্দ কয়েক মুহূর্তের মধ্যেই বুঝেছিলেন তিনি কি ভুল করেছেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। প্রফুল্ল তার দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আজ এই সময় থেকে আপনি আর কোনো মানুষের ক্ষতি করতে পারবেন না। আপনার যাবতীয় পদশক্তি আজ থেকে মা গঙ্গার বুকে সমাহিত হোক। আমি এই যজ্ঞের তন্ত্রসাধক হিসেবে শক্তির ধারাকে ধরে রেখে বলছি, ওই নারী আর কোনোদিনও কারো ক্ষতি করতে পারবে না। ওর অশুভ শক্তিও এই মুহূর্তে বিনাশ হোক। আমার রিপু যদি ওর মধ্যে বন্দি থাকে, তাহলে ও নিজেই তা শেষ করুক। যজ্ঞের আগুনে এক হাতা ঘি ফেলে দিতেই লেলিহান শিখা লাফিয়ে উপরের দিকে উঠে গেল। ক্ষণিকের জন্য আলোয় উদ্ভাসিত হয়ে উঠল ঘরটা, আর তাহারই মধ্যে মিলিয়ে গেল সেই রহস্যময়ী নারী। তার সর্বশক্তি নিয়ে সে বোধ করি মা গঙ্গাতেই বিলীন হল। সেই রহস্যময়ী নারীকে তাহা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না। ঠিকই ধরেছ, সে কমলা। তাকে প্রফুল্লমা গঙ্গার বুকে সঁপে দিয়েছিল, তাই সে আমাকে দেখা দিত কেবলমাত্র গঙ্গার ঘাটেই। আর সেদিন দর্পনারায়ণের বাড়িতে যে ঘটনা ঘটেছিল তার সাক্ষী ছিলেন 3 জন। প্রথম 2 জন হলেন দর্পনারায়ণ আর হরিদাস শাস্ত্রী। তৃতীয় ব্যক্তিটি কে ছিলেন তা আন্দাজ করতে পারো? পারি বোধ হয়। তা তিনি কি ক্রূরানন্দ? সদানন্দ বলল, বাহ, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না সদানন্দ। একদম ঠিক ধরেছ। সেদিন কমলার শিরোচ্ছেদ করে দর্পনারায়ণ ও শাস্ত্রী মশাই চলে গেলে পর ক্রূরানন্দ কমলার মুন্ডহীন শবদেহটি নিয়ে আসে নিজের আস্তানায়। নারী দেহ শক্তির প্রতীক, আর মৃত নারী দেহ শক্তির সম্পূর্ণ নিস্তব্ধ অবস্থা। এই অবস্থায় আবার নতুন করে তার মধ্যে শক্তি সঞ্চয় করা সম্ভব। ক্রূরানন্দ সেই কাজটি করেছিল, আর প্রফুল্লর রিপুগুলি কমলার মৃত শরীরে আবদ্ধ করে তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল কালস্রোততন্ত্রের পুঁথিটি হাত করা। সেটা হাতে এলে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষের উন্নীত হতে পারত। কিন্তু নিয়ম আছে, এই পুঁথি কেউ কেড়ে নিতে পারে না। জোরপূর্বক পুঁথি গ্রহণ করলে
এর শক্তি কোনো কাজই করবে না। তাই যতক্ষণ না হরিদাস শাস্ত্রী নিজ ইচ্ছায় ওই পুঁথি ক্রূরানন্দের হাতে তুলে দিচ্ছেন, ততক্ষণ তাকে অপেক্ষা করতেই হবে। এমন কিছু করতে হবে যাতে শাস্ত্রী মশাই নিজে থেকেই ওটা দান করেন। ধূর্ত ক্রূরানন্দ সুযোগ খুঁজতে থাকে, অদিতিকে নানান কথায় ছলনায় ভুলিয়ে প্রফুল্লর সাথে যোগাযোগ করিয়ে দেয়। প্রকৃতির নিয়মেই দুজন দুজনের প্রেমে পড়ে। এরপর যখন দেখা যায় প্রফুল্ল তার বশে আর থাকতে চাইছে না, তখন তার মধ্যে প্রতিহিংসা আরও বেড়ে ওঠে। সে ঠিক করে প্রফুল্লর হাত দিয়েই অদিতিকে শেষ করবে। বৃদ্ধ হরিদাস শাস্ত্রীকে বাধ্য করবে তার হাতে পুঁথি তুলে দিতে। কমলার মৃত্যুর আগের মুহূর্তে হরিদাস শাস্ত্রীর উপর একটা ক্রোধ তো জন্মেই ছিল, সেটাকেও জিইয়ে রেখেছিল ক্রূরানন্দ। এবার সে হরিদাস শাস্ত্রী আর অদিতিকে ভুলিয়ে আয়োজন করে এই কাল স্রোত তন্ত্রের যজ্ঞের। অদিতি আর হরিদাস শাস্ত্রী রাজি হলেন কেন? এই যজ্ঞ তো মনে হয় কোনো সাধারণ কারণে করা হয় না। এখানে হরিদাস শাস্ত্রীর একটা ভুল ছিল। মনে পড়ে দর্পনারায়ণের গৃহে যখন শেষ মুহূর্তে হরিদাস শাস্ত্রীর মনোসংযোগ ছিন্ন হয়েছিল, তারপর যে কি হয়েছিল সেটা আর অদিতিকে তিনি বলেননি। সেদিন সেই শেষ মুহূর্তে কমলার মুন্ডপাত হতে দেখে হরিদাস শাস্ত্রীর মনে অদিতির মুখটাই ভেসে উঠেছিল। সদ্য পুত্র হারা এক পিতা আর একটি যুবতীর পতন দেখে তার একমাত্র নাতনির মুখ মনে আসতেই পারে, কিন্তু ঘটনার আকস্মিকতায় তিনি অদিতিকে নিয়ে কি ভেবেছিলেন সেটা সম্ভবত তার আর মনে ছিল না। সেটা ভালো কি মন্দ তা তিনি আর মনে করতে পারেননি। ক্রূরানন্দ সেটা জানত, তাই সে হরিদাস শাস্ত্রীকে রাজি করিয়েছিল আর একবার কাল স্রোততন্ত্রের প্রক্রিয়া করে অদিতির জন্য সুন্দর একটা ভবিষ্যতের কথা চিন্তা করতে। বৃদ্ধ শাস্ত্রী মশাইও সহজেই এই ফাঁদে পা দিয়েছিলেন। তারপর কি হলো? প্রফুল্ল তাকালো অদিতির দিকে, তার চোখের কোণে জল। বৃদ্ধ হরিদাস ততক্ষণে পক্ষাঘাতগ্রস্ত। কাল স্রোততন্ত্রের পুঁথি অদিতির হাতে তুলে দিয়ে প্রফুল্ল বলল, দাদামশাইকে এটা যোগ্য মানুষের হাতে তুলে দিতে বলো, আর তুমি চাইলে আমার সাথে আসতে পারো। আমার ভবিষ্যৎ যদি ক্ষয়প্রাপ্তই হয়, তার সাথে আর তোমাকে জড়াতে চাই না। যদি বেঁচে থাকি 36 বছর পর কালস্রোততন্ত্রের হাত ধরে আবার সুস্থ ভবিষ্যৎ কামনা করব, তখন আবার দেখা হবে। এখন এসো। তো সেই পুঁথি তাহলে এরপর আনতে হলো, তাই তো? আমি পরের দিন নির্বিঘ্নে কলকাতায় ফিরে এলাম। ওখানে থাকলে কি হতো জানি না, কিন্তু আর তেমন কিছুই আমার সাথে ঘটেনি। এই বলি, আর কমলার মুক্তি? সে যে আপনার কাছে মুক্তি চাইল, তার কি? না, সে সময় আর পাইনি। ওখানে আটকে গেলে আমার আর পুঁথির ক্ষতির সম্ভাবনা ছিল, তাই আর কোনো ঝুঁকি নিইনি। সেই পুঁথি এখন কোথায় আছে ঠাকুরমশাই? একবার কি দেখা যায়? সদানন্দ উৎসুক চোখে জিজ্ঞেস করল। সে আর আমার কাছে নেই। আমার ছোট ভাই সে পুঁথি কবে কার কাছে বেচে দিয়েছে তা জানি না। আর যেহেতু দান করা হয়নি, ও নিয়ে কারবার করা হয়েছে, কাজেই ওর শক্তিও লুপ্ত হয়েছে এতদিনে। এটাই ভবিতব্য ছিল, কি আর করা। আচ্ছা, অদিতির কি হলো? তারও কি ভবিষ্যৎ ক্ষয় হয়েছিল? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অদিতির ভবিষ্যৎ বলতে অদিতিকে বোঝানো হয়নি, তার ভবিষ্যৎ প্রজন্মকে বোঝানো হয়েছিল। হ্যাঁ, কাল স্রোততন্ত্রের শেষে চাওয়া কামনা মিথ্যা হয় না। সত্যি তার ছেলে ক্ষয় রোগের শিকার। ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছে শেষের দিকে। আমার মনে হঠাৎ কেমন একটা খটকা লাগলো। সোজা হয়ে বসে বললাম, তার ছেলের সাথে আপনার যোগাযোগ আছে? আছে বই কি, এখন সে ওই পাশের ঘরে আছে। হ্যাঁ, অনন্তই সেই ছেলে।
হয়তো অন্য অনেক কিছুই সে হতে পারত, কিন্তু সে কাল স্রোততন্ত্রের শিকার, সম্ভবত শেষ শিকার। তার ওই অবস্থা আর দেখা যায় না। বড় ভালো ছেলেটি। ওর বাবা? অদিতি আর প্রফুল্লর কোনো এক দুর্বল মুহূর্তের ফল, সবই অদৃষ্টের খেলা। একটু থেমে তারানাথ সদানন্দের দিকে ফিরে বললেন, তুমি বলছিলে আমি ভবিষ্যৎ দেখতে পাই কিনা, অতীত বলতে পারি কিনা। এই তো দেখো, অতীতের এই কাহিনী শুনেছিলাম কাহার কাছে জানো? সেই অঘোরী সাধুর কথা মনে আছে, যিনি প্রথম দিন আমাকে অহল্যাবাইয়ের ঘাটে দর্শন দিয়ে সাবধান করে দিয়েছিলেন? তিনি ক্রূরানন্দ আমাকে প্রফুল্ল আর অদিতির কাহিনী শুনিয়েছিলেন। সদানন্দ অবাক হয়ে বলল, তিনি তখন আর সেই আগের মানুষ নেই? না, তিনি তখন সাধনার অনেক উচ্চ মার্গে। আমি সামান্য আলাপ করেই বুঝেছিলাম। তবেই দেখো কাল স্রোততন্ত্রের ক্ষমতা কেমন দুষ্টকে একেবারে সঠিক পথে নিয়ে ফেলেছে। কিশোরী এতক্ষণ উসখুস করছিল, এবার আর থাকতে না পেরে বলল, কিন্তু এই গল্পে আপনার কার সাথে মানে আপনার ভূমিকা তো নেই দেখছি। এই কি আর বলবো, সেই করলাম এই করলাম, শুধু এই তো বলে গেলেন। আপনি তাহলে শুধু শ্রোতা, তাই তো? সব গল্পে নিজেকেই নায়ক প্রতিপন্ন করতে হবে এমন কথা আছে নাকি হে কিশোরী? ওই যে বললে কার সাজি, সব ক্ষেত্রে নাও থাকতে পারে, আবার কখনো কখনো একদম শেষটাতেও থাকতে পারে। কিরকম কিরকম? কিশোরী সোজা হয়ে বসল। প্রফুল্লর অতীত আমি বলতে চাই না। সে কোথা থেকে এসেছিল, তার পারিবারিক ইতিহাস, সেটা খুব একটা সুখপ্রদ নয়। তোমাদের শুনতে ভালো লাগবে না। তার ভবিষ্যৎ বরঞ্চ বলতে পারি, যদিও আমি তাকে কোনোদিন দেখিনি। অদিতির সাথে তার ছাড়াছাড়ি হওয়ার অনেক পরে সে জানতে পেরেছিল তার একটি ছেলে আছে। অদিতি তার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি, কিন্তু সে শেষের দিকটায় খবর রেখেছে। পরে সে চলে আসে এই কলকাতায়। উদ্দেশ্য ছিল কাল স্রোততন্ত্রের পুঁথিটি যদি পাওয়া যায়, তা দিয়ে ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করা। তাই সে আমার কাছাকাছি আসতে চায়, কিন্তু ওই যে অদৃষ্ট, সে পুঁথি আর আমার কাছে নেই। এটা প্রফুল্লর ভবিষ্যৎ বলা হলো? এ তো আমিও আন্দাজে বলতেই পারতাম। কে মেলাতে যাচ্ছে সে তো আর কেউ জানে না। তা বটে। প্রফুল্লর দীক্ষা পরবর্তী নামটা শুনলে হয়তো তোমরা বুঝতে পারবে। সেটা কি? তারানাথ এবার সদানন্দের দিকে ঘুরে বললেন, দীক্ষা নেওয়ার পর তার নাম হয়েছিল সদানন্দ। সেই মুহূর্তে ঘরে একটা বাজ পড়লেও বোধ করি এর চেয়ে বেশি চমকে উঠতাম না। আমার আর কিশোরীর দুজনেরই মুখ হাঁ হয়ে গেল। তারানাথ আবার বললেন, কি তারানাথ ভবিষ্যৎ বলতে পারে তো? কি বলো সদানন্দ? সদানন্দ উঠে দাঁড়িয়ে তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, ধরেই যখন ফেলেছেন তখন বলুন, সত্যি কি কোনো উপায় নেই? অদৃষ্টের সাথে সব সময় যুদ্ধ করা চলে না। অনন্ত তোমার সন্তান, তুমি ওকে নিয়ে ভালো ডাক্তার দেখাও। যদি ভালো হয়ে যায়, আমার তন্ত্রে কি মন্ত্রে যদি তেমন কোনো ক্ষমতা সত্যি থাকতো, আমি তা অবশ্যই করতাম। কিন্তু এই রোগ এখনো অপ্রতিরোধ্য। তবে যদি ভবিষ্যৎ সত্যি দেখতে পাই, তবে আমি তারানাথ চক্রবর্তী বলছি, একদিন এই ক্ষয় রোগ মানুষ জয় করবে। সে বিষয়ে মনে কোনো রূপ সন্দেহ রেখো না। আমি উঠে গিয়ে ঢিপ করে একটা প্রণাম ঠুকে বললাম, আপনার ভবিষ্যৎবাণী সত্যি হোক ঠাকুরমশাই।